আমাদের আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে ক্যামেরার সামনে আমার প্রথম ক্লাস আর কি। এতদিন ক্যামেরার পিছন থেকে তোমাদের সাহায্য করেছি তোমাদের এডমিশন পিরিয়ডে। আজকের পর থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে রেগুলার দেখা হবে। এরকম ক্লিনিক্যাল সাইট অথবা তোমার যে টপিক বা যে সাবজেক্ট বুঝতে সমস্যা হয় এ ধরনের যদি কোনো সমস্যা হয়, এগুলো আমি এখন তোমাদের ক্যামেরার সামনে থেকে সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরুতেই একটা কথা না বললেই নয়। আহ ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছ। আচ্ছা, আহ, আসলে স্বপ্ন কি? স্বপ্ন আমরা বলি যে হচ্ছে স্বপ্ন যখন নার্সিং। আসলে নার্সিং এ চান্স পেলেই কি স্বপ্ন শেষ? স্বপ্ন আসলে স্বপ্ন সেটাই। আমার কাছে স্বপ্ন বলতে আমি যা বুঝি, আমি স্বপ্ন বানিয়ে দেখি এবং সেটা পূরণ করার জন্য যা যা করা দরকার সেটাই করি। আসলে স্বপ্নর নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই বা ডেফিনেশন নেই। এজন্য কি করতে হবে, তোমাকে স্বপ্ন নিজে নিজে বানাই দেখতে হবে এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। যেমন তোমার স্বপ্ন ছিল নার্সিং এ চান্স পাওয়া, তার মানে কি তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে? না, এটা স্বপ্নের একটা ধাপ, ঠিক আছে। সফলতা কি আসলে? আসলে সফলতার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। সফলতার নির্দিষ্ট যেহেতু সংজ্ঞা নেই, তো এক্ষেত্রে আমরা বলতে পারি সফলতার কোনো ফুল স্টপ হয় না, শুধুমাত্র কমা বা সেমিকোলন থাকতে পারে। তুমি প্রতিটা স্টেজেই সফল হবে। একটা কথা মাথায় রাখো, যে অল দা ওয়ে আর ফার্স্ট ক্লাস, মানে প্রতিটা সেক্টরে এমন কিছু তুমি করবা যেটার মাধ্যমে মানুষ তোমাকে চিনবে। দেখো, অনেকেরই স্বপ্ন ছিল মেডিকেলের, মেডিকেল হয়নি, তার মানে তুমি নার্সিং এ আসছো। নার্সিং থেকে তোমার বেস্টটা দাও। তাহলে আজকে আমরা শুরুতেই যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাস্টারিং নার্সিং ক্লিনিক্যাল স্কিলস, ক্যানুলা ইনজেকশন, অ্যাম্পুল গাইড। দেখো, এটা হচ্ছে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং হচ্ছে বেসিক। নার্সিং এর চান্স পাইছো মানে পড়াশোনা কিন্তু তোমার থিওরি প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল সবকিছুই এখন থেকেই ঠিকভাবে করতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পার্টস অফ ক্যানুলা। এখন ক্যানুলা আসলে কি? এখন তোমরা অনেকে হাসপাতালে দেখে থাকবা যে পেশেন্টের হাতে এরকম একটা লাগানো থাকে, টেপ দিয়ে লাগানো থাকে। আসলে এটাকে ক্যানুলা বলা হয়। এটার কাজ কি আসলে? এটার কাজ হচ্ছে যখন কেউ মুখে খেতে পারে না, তখন এটার মাধ্যমে তাকে মেডিসিন দেয়া হয়। আহ, এখন দেখো, এটার নির্দিষ্ট কিছু পার্ট আছে। এখন আমরা পার্টগুলো সম্পর্কে একটু ধারণা নেব। তাহলে এটার নাম কি? সবাই কমেন্টে লিখে ফেলো। এর নাম হচ্ছে ক্যানুলা। দেখো, শুরুতে যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাশব্যাক চেম্বার। ফ্ল্যাশব্যাক চেম্বার কোনটা? আমরা যদি খেয়াল করি তাহলে ফ্ল্যাশব্যাক চেম্বার হচ্ছে এইটা। দেখো, ফ্ল্যাশব্যাক চেম্বার, ফ্ল্যাশব্যাক চেম্বারের কাজ কি আসলে? এখানে বলা আছে যে এটি একটি ছোট স্বচ্ছ অংশ, যখন নিডেল ভেইনে প্রবেশ করে তখন এখানে রক্ত দেখা যায়। এখন ক্যানুলা অনেক একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা তোমার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, ক্যানুলার ক্ষেত্রে যদি তোমার ভেইনে না যায় তাহলে কিন্তু মেডিসিন যাবে না। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ক্যানুলা যদি জায়গা মতো না যায়, ভেইনে না যায়, যদি মাসেলে যায়, এক্ষেত্রে তোমার মাসেল ফুলে উঠবে। এ ধরনের অনেক সমস্যা দেখা যাবে। এগুলোকে ফ্লেবাইটিস বলা হয়, যে সমস্যাগুলো দেখা যায় আর কি। তো বলেন যে টিপটা হচ্ছে আমরা স্লাইড দিব, তো স্লাইডে ভালোভাবে দেখতে পাবে। এখানে ব্যাকগ্রাউন্ড সাদা, তো এই কারণে একটু হালকাই লাগতেছে। আচ্ছা, ভালোভাবে দেখতে তোমাদের কাছে বোর্ডে লেখাগুলো হয়তো একটু হালকা ঝাপসা লাগতে পারে, আমরা পরবর্তীতে পিডিএফ দিয়ে দেবো, সেটা থেকে তোমরা পড়ে নিবে। এখন একটু বোঝো। তো এই ফ্ল্যাশব্যাক চেম্বারের কাজটা কি আসলে? যখনই তোমার ক্যানুলাটা ভেইনে যাবে তখন এখানে ব্লাড চলে আসবে। যখন এখানে ব্লাড চলে আসবে তার মানে তোমার ক্যানুলা সাকসেস হয়ে গেছে। এরপরে তুমি কি করবা? টেপ দিয়ে এটাকে নির্দিষ্ট জায়গায় বেঁধে দিবা। এরপরে এটা কি করে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি এটা? এটা হচ্ছে ভেইনে সঠিকভাবে প্রবেশ হয়েছে কিনা তা নিশ্চিত করে। এরপরে যে পার্টটা আছে আমাদের সেটা হচ্ছে নিডল গ্রিপ। নিডল গ্রিপ কোনটা? দেখো, নিডল গ্রিপ হচ্ছে এইটা। ক্যানুলাতে ধরার জন্য তোমার হচ্ছে আঙ্গুল দিয়ে ধরার জন্য নির্দিষ্ট একটা পার্ট থাকে, সেটাকে নিডল গ্রিপ বলে। নিডল গ্রিপের কাজটা কি আসলে? এটি ধরে ক্যানুলা ইনসার্ট করা হয়। ইনসার্ট করা মানে কি? ভিতরে প্রবেশ করানো। তাহলে তোমার ভেইনের মধ্যে যে ক্যানুলাটা প্রবেশ করাবা, তাহলে ধরার জন্য তো একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে, এটাকেই বলা হচ্ছে নিডল গ্রিপ। সাধারণত টেক্সচার থাকে যাতে স্লিপ না করে। এখন দেখো,
তুমি তো ওটা ধরবা, ধরার জন্য নির্দিষ্ট একটা জায়গার প্রয়োজন আছে। যেখানে সেখানে ধরলে তো তুমি ঠিকভাবে ভেইনে ইনসার্ট করতে পারবা না। এজন্য কি দেয়া আছে, একটা নিডেল গ্রিপ দেয়া আছে। এরপরে যে পার্টটা আছে আমাদের, সেটা হচ্ছে নিডেল। নিডল মানে কি? নিডল মানে সুই। তাহলে নিডল কোনটা আছে আমাদের? নিডল আছে এইটা। এখন দেখো নিডলের কাজ কি। ভিতরে ধাতব অংশ যা ভেইনে প্রবেশ করে ক্যানুলা বসানোর সময় ব্যবহার করা হয়। এর ইম্পর্টেন্স হচ্ছে ইনসার্শন শেষে নিডল বের করে ফেলা হয়। এখন দেখো এই যে ক্যানুলাটা, এই ক্যানুলার ভিতরে ক্যানুলা সাধারণত এর উপরে একটা আবরণী আছে। এর আবরণীটা হচ্ছে আর একটা প্লাস্টিকের টিউবের মতো আর কি। এর ভিতরে তোমার হচ্ছে একটা নিডল বা সুই থাকে। এই সুইটা ভেইনে প্রবেশ করানো হয় এবং যখনই দেখা গেছে তোমার ক্যানুলাটা ঠিকভাবে ভেইনে প্রবেশ করছে, এরপরে সুইটাকে ফেলে দেওয়া হয় এবং যে রাবারের যে পাইপটা থাকে বা হচ্ছে টিউবটা থাকে, এইটা ভেইনের মধ্যে থাকে। না হলে কি হবে, যখনই সুচটা বা সুইটা ভেইনের ভিতরে থাকবে তখন তো এটা ইনফ্লামেশন করবে বা হচ্ছে ইনফেকশন করবে। এজন্য এই নিডলটাকে ফেলে দেওয়া হয় এবং যে তোমার প্লাস্টিকের হচ্ছে টিউবটা বা ক্যাথেটারটা থাকে, এইটা ভেইনের ভিতর রেখে দেওয়া হয়। সাধারণত ক্যানুলা 3 থেকে 5 দিন রাখা যায়। একটা ক্যানুলা করার পর 3 থেকে 5 দিন রাখা যায়। যদি এর বেশি রাখো তাহলে পেশেন্টের হাতে ইনফেকশন হবে। আর হচ্ছে যখনই তুমি ক্যানুলা করবা, ক্যানুলার উপরে তোমাকে ডেট লিখে দিতে হবে এবং হচ্ছে কখন তুমি ক্যানুলা করছো এটা লিখে দিতে হবে। যেমন হচ্ছে আজকে হচ্ছে 10 তারিখ, তাহলে তুমি ক্যানুলার উপরে মাইক্রোপোর, ক্যানুলা হচ্ছে সাধারণত মাইক্রোপোর দিয়ে আটকানো হয়। মাইক্রোপোরের অনেকগুলো ধরন আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। মনে করো আজকে ক্যানুলা করছো, তাহলে 10/4/26 ক্যানুলা করছো। এখন কয়টা বাজে? এখন তোমার হচ্ছে 5টা 15 বাজে। তাহলে তুমি এভাবে লিখে দিবা যে 5টা 15-তে তুমি ক্যানুলা করছো। তাহলে এর পরবর্তীতে যখনই অন্য কোনো নার্স আসবে তখন দেখবে কি ক্যানুলাটা কবে করা হয়েছে আর এটা থেকে ইনফেকশন হওয়ার চান্স আছে কিনা পেশেন্টের, এগুলো সে খুব সহজেই শনাক্ত করতে পারবে। এবং যদি ক্যানুলা দিয়ে অনেক সময় মেডিসিন দেওয়ার ক্ষেত্রে না যায় বা হচ্ছে মাসেল ফুলে ওঠে, তখনই তুমি ক্যানুলাটা চেঞ্জ করে দেবে। ঠিক আছে? এরপরে যে পার্টটা আছে ক্যানুলার, সেটা হচ্ছে ক্যাথেটার। ক্যাথেটার কি? ক্যাথেটার হচ্ছে নরম প্লাস্টিকের টিউব, ভেইনের ভিতরে থেকে যায়। এর কাজ কি? এর কাজ হচ্ছে ফ্লুইড, ড্রাগ, ব্লাড ট্রান্সফিউশন ইত্যাদি দেওয়া। তাহলে আমি একটু আগেই বললাম যে হচ্ছে যে নিডেলটা থাকে, এই নিডেলের উপরে একটা ক্যাথেটার থাকে বা রাবারের টিউব থাকে। এই টিউবের ভিতরেই কিন্তু নিডলটা থাকে। নিডলটাকে আমরা ক্যানুলা করার পর ফেলে দেই এবং এই টিউবটা আমাদের ভেইনের মধ্যে থেকে যায়। এখন আমরা হচ্ছে সাধারণত ক্যানুলার ভিতর দিয়ে ব্লাড দেই, তারপরে হচ্ছে নর্মাল স্যালাইন দেই, এরপর বিভিন্ন প্রয়োজনীয় মেডিসিন দেই। এখন এই ক্যানুলার কিন্তু অনেক সাইজ আছে। বাচ্চাদের ক্ষেত্রে যে ক্যানুলা ব্যবহার করবা, বড়দের ক্ষেত্রে কি একই ক্যানুলা ব্যবহার করবা? মোটেও না। দেখো ক্যানুলার অনেকগুলো সাইজ আছে। এই সাইজগুলো বিভিন্ন কালারও আছে। আমরা একটু পরে এগুলো নিয়ে আলোচনা করব যে কত নাম্বার ক্যানুলা, এগুলো সাইজ আছে। এগুলো হচ্ছে 14G বা হচ্ছে 16G, 18G, 20G, 22G, 24G, 26G, জি আকারে প্রকাশ করা হয়। এগুলো মানে কোনটা কাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কেন দেব, এগুলো আমরা একটু পরেই জানতে পারবো। তাহলে দেখো, তাহলে ক্যাথেটারের কাজটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যে পার্টটা আসে সেটা হচ্ছে আমাদের ক্যাথেটার হাব উইথ উইংস। তাহলে ক্যাথেটার হাব উইথ উইংস এটার কাজ কি আসলে এবং এটা কি? এটি ক্যানুলার বাইরের অংশ, দুই পাশে উইংস থাকে। উইংস মানে কি? পাখনা। উইংস মানে পাখনা। এই যে দেখো এখানে যে পাখনার মতো আছে, দেখো এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। এগুলো পাখনা। মানে প্রজাপতির যেমন ডানা থাকে, ক্যানুলারও তেমন ডানা থাকে। এটাকে যদি তুমি প্রজাপতি কল্পনা করো তাহলে এটা ক্যানুলার দুইটা ডানা। এই ডানা দুইটা আসলে কেন দেওয়া হয়েছে? কোনো কিছু তো এমনি এমনি দেওয়া হয় না, অবশ্যই এটার কোনো কাজ আছে। তাহলে এটার কাজ কি আসলে? যখনই তোমার ভেইনের মধ্যে ক্যানুলা দিবা, আমার কি ভেইন দেখা যাচ্ছে? দেখো সাধারণত ভিজিবল ভেইনে কিন্তু ক্যানুলা দেওয়া হয়। যখনই তুমি দেখো আমার এখানে যে ভেইন যদি দেখা যায়, এই ভেইনের মধ্যে যখনই তুমি ক্যানুলা দিবা, ক্যানুলা দেওয়ার পর এটাকে তো তোমার মানে আটকায় রাখতে হবে।
তুমি ভেনের মধ্যে দিলা আর ওখানে থেকে যাবে, এমন তো না। এটাকে আটকানোর জন্য কি করতে হবে, তোমাকে টেপ দিয়ে আটকায় রাখতে হবে। তাহলে এই পাখার উপরে টেপ দিয়ে তুমি আটকায় রাখবা। এবং দেখবা বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকম করে দেয়। যত তোমার হচ্ছে উন্নত মানের হসপিটাল আছে, সেখানে ক্যানুলার ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দেয়, এবং হচ্ছে রোগীর অনেক মানে আরাম বোধ করে। আর বিভিন্ন হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে যেখানে দক্ষ নার্স থাকে না, ডাক্তার থাকে না, এখানে ক্যানুলা এমন ভাবে দেয় যে হচ্ছে রোগীর আহ, সুস্থতার পরিবর্তে আরো ইনফেকশন হয়। তাহলে এই কাজগুলো করা যাবে না, এগুলো আমরা প্র্যাকটিক্যালি পরবর্তীতে তোমাদের শিখিয়ে দেবো। এরপরে যে পার্টটা আছে আমাদের, সেটা হচ্ছে লোয়ার কানেক্টর। লোয়ার কানেক্টর কি, এখানে আইভি সেট বা সিরিঞ্জ সংযুক্ত করা হয়। তাহলে লোয়ার কানেক্টর কোনটা, আমাদের লোয়ার কানেক্টর হচ্ছে এইটা। তাহলে দেখো, এই যে এইখানে তোমরা দেখবা এইটা হাতে পরানো থাকে, এবং যে নর্মাল স্যালাইন স্ট্যান্ডে ঝুলানো থাকে, এই নর্মাল স্যালাইনের যে তারটা থাকে, এই তারটা কিন্তু হাতের উপরে এভাবে লাগানো থাকে, এবং সেটা দিয়ে মেডিসিন যায় ড্রপে ড্রপে, ঠিক আছে। তাহলে এই যে এইটার একটা মুখ আছে, এই মুখটা তোমরা খুললেই সাধারণত নর্মাল স্যালাইনের যে পাইপটা আছে, এটা তোমরা এখানে দিয়ে মেডিসিন দিতে পারবা, ঠিক আছে। তাহলে লোয়ার কানেক্টর কাজটা কি, আশা করি বুঝতে পারছো। ইনফিউশন লাইন অ্যাটাচ করার জন্য স্ট্যান্ডার্ড কানেকশন। তাহলে ইনফিউশন লাইন অ্যাটাচ করার জন্য এটা একটা স্ট্যান্ডার্ড কানেকশন। এরপরে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে লোয়ার লক প্লাগ। লোয়ার লক প্লাগ কোনটা, দেখো, লোয়ার লক প্লাগ। এখন এই লোয়ার লক প্লাগটা কি আসলে, লোয়ার লক প্লাগটার কাজই বা কি। লোয়ার লক প্লাগটা হচ্ছে কানেক্টর বন্ধ রাখার জন্য যে একটা ক্যাপ ব্যবহার করা হয়, বা এটা সাধারণত কাজটা কি আসলে। দেখো, এই যে এখানে একটা ছোট্ট, কি বলবো এটাকে, মনে করো কোথাও হচ্ছে কোনো ফাঁকা জায়গা আছে, এটাকে বন্ধ করার জন্য কোনো একটা জিনিস ব্যবহার করা হবে। এটার কাজটাই হচ্ছে সেটা, যে পেশেন্টের যাতে কোনো ইনফেকশন না হয়, তার কারণে এইখান দিয়েও কিন্তু মেডিসিন দিবা। আর এটা উপরে যেটা আছে, এখানে যেটা আছে যে ইনজেকশন পোর্ট, লোয়ার কানেক্টর যেটা আছে, লোয়ার কানেক্টরের মাধ্যমে তুমি আইভি লাইনে যে হচ্ছে সেট আছে বা স্যালাইন সেট আছে সেটা দিবা। কিন্তু হচ্ছে তুমি সিরিঞ্জ দিয়ে যখন মেডিসিন দিবা, তখন কিন্তু তোমাকে এই ক্যাপটা খুলতে হবে। এই ক্যাপটা খুলে সোজাসুজি ভেইনে দিতে হবে। যদি তুমি উপর দিয়ে দাও, তাহলে পেশেন্টের অনেক কষ্ট হবে। তাহলে পেশেন্টের কষ্ট কমানোর জন্য তোমাকে এই লোয়ার লগ প্লাগ থেকে সরাসরি সিরিঞ্জ দিয়ে মেডিসিন দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে যে পার্টটা আছে আমাদের, যে ইনজেকশন পোর্ট ক্যাপ। ইনজেকশন পোর্ট ক্যাপ কোনটা আসলে, এই যে এইটা হচ্ছে ইনজেকশন পোর্ট ক্যাপ। এই ইনজেকশন পোর্ট ক্যাপটার কাজ কি আসলে। ইনজেকশন পোর্ট ক্যাপটার কাজ হচ্ছে, একটা পেশেন্টের শারীরিক কন্ডিশন অনেক খারাপ। এখন তুমি যদি এটা তার খুলতে চাও, ক্যানুলার মাথাটা বা ক্যাপটা খুলতে চাও, তাহলে পেশেন্ট হয়তো কষ্ট পাবে। তখন তুমি কি করবা, পেশেন্টকে কষ্ট কমানোর জন্য সিরিঞ্জ থেকে সিরিঞ্জের নিডেল সরাসরি এই ইনজেকশন পোর্ট ক্যাপে পুশ করবা, এখান দিয়ে মেডিসিন দিবা, ঠিক আছে। তাহলে পেশেন্টের কষ্ট কিভাবে কমানো যায়, এটা তোমার মাথায় রাখতে হবে। তোমার অ্যাজ এ নার্স হিসেবে তোমার মেইন উদ্দেশ্যই হবে পেশেন্টের কষ্ট কমানো, এবং হচ্ছে পেশেন্টের শারীরিক অবস্থার উন্নতি করা, ঠিক আছে। তাহলে এটার কাজ হচ্ছে আইভি লাইন না খুলে মেডিকেশন সরাসরি দেওয়া হয়, ঠিক আছে। আইভি লাইন না খুলে মেডিকেশন সরাসরি দেওয়া হয়। আমরা পরবর্তীতে এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো, এখন শুধু বেসিক ধারণাটা রাখো, ঠিক আছে। এরপরে যে পার্টটা আছে আমাদের, সেটা হচ্ছে ভালভ। ভালভের কাজ কি আসলে, ভালভ কি, ভালভটা হচ্ছে ব্যাকফ্লো বা লিকেজ প্রতিরোধ করে, ফ্লুইড একদিকে প্রবাহ নিশ্চিত করে। তাহলে ভালভ কোনটা যদি আমরা খেয়াল করি, তাহলে এই যে এই পার্টটার নাম হচ্ছে ভালভ। এখন দেখো, এই যে এটা এত ফাংশন, এই যে তোমার ইনজেকশন পোর্ট ক্যাপ আছে, তারপরে হচ্ছে লোয়ার কানেক্টর আছে, লোয়ার লক প্লাগ আছে, এই বিভিন্ন জায়গায় যে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো দিয়ে তো অনায়াসেই তোমার হচ্ছে বাতাস ঢুকে যাবে। তো বাতাস ঢুকে গেলে পেশেন্টের কি হবে, দেখো, এক ফোঁটা যদি মানে একটা বাতাসের ছোট্ট একটা বাবল যদি কোনোভাবে পেশেন্টের ব্লাডে ঢুকে যায়, তাহলে তার হার্ট অ্যাটাক হবে, ঠিক আছে। দেখো, খুবই খুবই একটা সেন্সিটিভ ইস্যু কিন্তু, মানে
বাতাসের একটা এয়ারের একটা বাবল যদি পেশেন্টের ব্লাডে ঢুকে যায় তাহলে কি হবে? তাহলে পেশেন্টের হার্ট অ্যাটাক হবে। তাহলে তোমাকে কত সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণেই যারা এগুলো এই ক্যানুলা বানিয়েছে, যে মেডিকেল প্রকৌশলী আছে, তারা অনেক চিন্তা ভাবনা করে এগুলো বানিয়েছে, যে যদিও ভুলবশত কোনোভাবে এয়ার বাবল ঢুকে যায় তাহলে এই যে ভালভটা আছে এই ভালভটা এয়ার বাবলকে এটা ডিমিনিশ করে দেবে। ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতেছো ভাইয়া পিকটা ভালো করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, পিকটা ভালো করে বোঝা যাচ্ছে না, মানে এটা একদম জুম করা হয়েছে তো এই জন্য পিকটা ভালো করে বোঝা যাচ্ছে না। পরবর্তীতে আমরা পিডিএফ দিয়ে দেবো। এখন আপাতত তোমরা থিওরিটা একটু খেয়াল করো। এরপরে হচ্ছে থিওরি পার্ট আছে, এখন শুধু মাথায় রাখো। এরপরে যখন পিডিএফ দেবো তখন মিলাই নিও। ঠিক আছে? আচ্ছা, আমি অনেক বছর আগে ক্যানুলা করছিলাম, এখনো দাগটা আছে। কি বলো, এমন তো থাকার কথা না। তার মানে তোমার ক্যানুলায় কোনোভাবে সমস্যা হয়েছিল, কোনো দক্ষ নার্স তোমার ক্যানুলাটা হয়তো করেনি। ঠিক আছে? একজন কমেন্ট করছে যে সবুজ কালারের সাইজ 18G। আচ্ছা, তোমার মনে হয় ক্যানভা সম্পর্কে ভালো আইডিয়া আছে, একটু পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা তো অনেক অ্যাডভান্স। আচ্ছা, ঠিক আছে। এরপরে সর্বশেষ যে পার্টটা আসছে আমাদের, এটা হচ্ছে বুশিং। বুশিংটা কি আসলে? ক্যাথেটার ও নিডেলের সংযোগস্থলে স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। তাহলে বুশিং কোনটা আমরা যদি খেয়াল করি, বুশিং হচ্ছে এই পার্টটা। এই পার্টটা কি করে? এই পার্টটা হচ্ছে আমাদের ক্যাথেটার, এই যে ক্যাথেটার মানে হচ্ছে যে রাবারের টিউবটা আছে এবং হচ্ছে নিডেল, এই যে নিডেল, এই রাবারের টিউব আর নিডেলের মধ্যে এটাকে সাপোর্ট দেয় হচ্ছে আমাদের বুশিং। ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্যানুলার পার্টগুলো সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেছে। এখন কি কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে তোমরা কমেন্ট করে জানাইতে পারো। মোহাম্মদ ইব্রাহিম বলছো এখন? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পরের পার্টে যাব, নাকি আরো কোনো কিছু বোঝার সমস্যা আছে বলতে পারো? আচ্ছা, সুবর্ণা মিম বলছো যে বুঝছি, আচ্ছা পরের পার্টে যান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো, এরপরে হচ্ছে ক্যানুলার স্পেসিফিকেশন। একটু আগে একজন কমেন্ট করছো যে হচ্ছে মোস্ট হালিমা আক্তার মেরিন, সবুজ কালারের, সাইজ 18G। ওর মেবি হচ্ছে ক্যানুলা সম্পর্কে ভালো আইডিয়া আছে, ও আগেই বলে ফেলছে। এখন দেখো, এখানে আমাদের কিছু ক্যানুলা এবং হচ্ছে তাদের সাইজ এবং হচ্ছে তাদের কালার দেয়া আছে। তোমাদের মাথায় সেট করে নাও, আজকের পর থেকে এইটা যেন তোমার সারা জীবন অ্যাজ এ নার্স হিসেবে, শুধু নার্স না, তুমি হচ্ছে যদি নার্সিং প্রফেশনে নাও থাকো তাহলে এই বেসিকটা তোমার মাথায় সেট করে নাও, একদম সেট করে নাও। তাহলে এখানে কি আছে? ক্যানুলার সাইজ আছে এবং কালার আছে। কোন ক্যানুলার সাইজ কত এবং কালার কি এবং এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা তোমার মাথায় সেট করে নাও আজকের পর থেকে। ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে ক্যানুলার সাইজ কালার এগুলো সম্পর্কে আমরা এখন দেখব। তাহলে দেখো, আহ এইখানে শুরুতেই যেটা আছে যে বিভিন্ন আকারের ক্যানুলার ব্যবহার, বড় গেজের ক্যানুলা। এখন দেখো, আমি শুরুতেই বলছি যে হচ্ছে ক্যানুলার ক্ষেত্রে সাইজ একটা আছে, সাইজ হচ্ছে নাম্বার দ্বারা আমরা মেনশন করি, আর হচ্ছে এটা কত গেজের ক্যানুলা, জি দ্বারা আমরা হচ্ছে গেজ বুঝি। ঠিক আছে? তাহলে বড় গেজের ক্যানুলা 14G আর হচ্ছে 16G। বড় গেজের ক্যানুলা হচ্ছে 14G আর 16G। কোনটার কাজ কি আসলে? এই ধরনের ক্যানুলা দিয়ে দ্রুত গতিতে বেশি পরিমাণ তরল প্রবাহিত করা হয়। সাধারণত রক্ত সংগ্রহ, বড় পরিমাণে তরল দেয়া জরুরি অবস্থায় ব্যবহৃত হয়। তাহলে 14G এবং 16G। আচ্ছা, তোমরা একটা ব্যাপার খেয়াল করো, এখানে হচ্ছে যে ক্যানুলার সাইজগুলো আছে, এই ক্যানুলার সাইজগুলোতে দেখো যে 14G, 16G এবং শেষের দিকে দেখো 24G, 26G। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া 14 তো হচ্ছে ছোট সংখ্যা আর হচ্ছে 26 তো বড় সংখ্যা, তাহলে বড় গেজের ক্যানুলা 14 কিভাবে হয় আর হচ্ছে 26 গেজের ক্যানুলা ছোট কিভাবে হয়? এখন হচ্ছে এটা ক্যানুলা সাইজের উপর নির্ভর করে। এই যে তোমার 14G, তারপর 16G, এইগুলো ক্যানুলা গুলো সাইজে বড় হয়, এদের
এদের হচ্ছে যে নিডেলটা আছে, এই নিডেলটা অনেক মোটা হয় এবং এটার ভিতর দিয়ে বেশি পরিমাণ তরল প্রবাহিত হয়। এই সিস্টেমে এগুলো বানানো হয়েছে। আর যেগুলো হচ্ছে ছোট আছে এগুলো সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, 24G 26G এগুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো নিডেলগুলো সাইজে ছোট হয়। এখন তোমরা জানো বাচ্চাদের ভেইন আর হচ্ছে আহ পূর্ণবয়স্ক মানুষের ভেইন কি সেম হবে? মোটেও না। তাহলে বাচ্চাদের ভেইন যেহেতু চিকন হয়, তাহলে তাদের ক্ষেত্রে সেরকম চিকন নিডেলওয়ালা ক্যানুলা বের করা হয়েছে। আর হচ্ছে বড়দের ক্ষেত্রে বড় নিডেলওয়ালা ক্যানুলা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে আমাদের যে 14G ক্যানুলাটা আছে, 14Gর হচ্ছে রংটা কমলা রঙের। এর হচ্ছে বহির্ব্যাস হচ্ছে 2.10 মিলিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 45 মিলিমিটার। আর এটার ভিতর দিয়ে এটা যে নিডেলটা আছে মিনিটে 240 মিলিলিটার তোমার ফ্লুইড প্রবাহিত হতে পারবে। তোমরা কি বুঝতেছো ব্যাপারটা? দেখো এখানে যে 14G বলা হয়েছে, 14G, 14Gর কালার কি? কমেন্ট করো সবাই। 14Gর কালার কি? 14Gর কালার হচ্ছে কমলা। এটা মাথার মধ্যে সেট করে নাও, 14Gর কালার হচ্ছে কমলা। এবং 14G যে ক্যানুলাটা আছে এইটার মধ্য দিয়ে মিনিটে কত মিলিলিটার তোমার ফ্লুইড প্রবাহিত হবে? কত মিলিলিটার? বলো সবাই বলো। মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হবে। তোমরা কি বুঝতেছো ব্যাপারটা? মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হবে। এখন এটা ব্লাড হইতে পারে, নর্মাল স্লাইন হইতে পারে, বা অন্য কোনো মেডিসিন হইতে পারে। যদি কেউ কখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকো, এমন এক্সপিরিয়েন্স যদি কারো থাকে, তারা অবশ্যই জানো যে হচ্ছে ক্যানুলা যখন তোমার হাতে লাগানো হয়েছিল তখন কি করা হয়েছিল, এর ভিতরে যে মেডিসিনটা দেওয়া হয়, অনেক সময় কি ওমিপ্রাজল দেওয়া হয়, এরপরে হচ্ছে ভ্যানকোমাইসিন দেওয়া হয়, লিকুইড কিন্তু এগুলো দেওয়া হয়। ঠিক আছে। এরপরে নর্মাল স্যালাইন দেওয়া হয়। রক্ত যদি মেয়েদের ক্ষেত্রে সাধারণত অ্যানিমিয়া সমস্যা থাকে, অ্যানিমিয়া সমস্যা হলে কি করা হয়, রক্ত দেওয়া হয়। তাহলে রক্ত দেওয়ার ক্ষেত্রে এই ধরনের বড় বড় যে ক্যানুলা গুলো আছে এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে। তাহলে 14G এটা হচ্ছে কমলা রঙের এবং এর ভিতর দিয়ে মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি মাঝারি মাঝারি রঙের যে ক্যানুলা আছে, এটা হচ্ছে 16G। 16G, এখানে যে 16G আছে, 16Gর কালারটা কি বলো দেখি। 16G ক্যানুলা, 16G ক্যানুলার কালার কি? 16G ক্যানুলার কালার কি? 16G ক্যানুলার কালার হচ্ছে গ্রে বা ধূসর। ঠিক আছে। 16G ক্যানুলার কালার কি? 16G ক্যানুলার কালার হচ্ছে ধূসর। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা এখনো নার্সিং এর ক্লাস শুরুই করোনি, মানে হচ্ছে তোমাদের আগামী 6 তারিখ থেকে ক্লাস হবে। তার আগেই তোমরা এগুলো সম্পর্কে জানতেছো। তুমি যখন ক্লাসে এগুলো সম্পর্কে তোমার ফ্রেন্ডের সাথে আলোচনা করবে, তার মানে বুঝতেছো তুমি কোন লেভেলে চলে যাচ্ছ। তুমি ওদের থেকে অনেক অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছ। এটা তোমার শুধু আজকের জন্য না, এটা তোমার নার্সিং জীবনে যতদিন তুমি নার্সিং এ থাকবা ততদিন কাজে লাগবে এবং এর বাইরেও কাজে লাগবে। তাহলে 16G ক্যানুলার রংটা কি? কমেন্ট করে জানাতো। 16G ক্যানুলার রং কি? 16G ক্যানুলার রং কি? 16G ক্যানুলার রং হচ্ছে গ্রে বা ধূসর। এবং 16G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায়? 16G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায়? 180 মিলিলিটার। 180 মিলিলিটার। ঠিক আছে। 16G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে 180 মিলিলিটার ফ্লুইড যায়। এটা কিন্তু তোমার মাঝারি সাইজের ক্যানুলা। তাহলে বড় সাইজের ক্যানুলা কোনটা ছিল আমাদের? 14G, কালার কি ছিল? কমলা। এরপরে মাঝারি সাইজের ক্যানুলা কি ছিল আমাদের? 16G, কালার কি ছিল? ধূসর। তাহলে মিনিটে কোনটার ভিতর দিয়ে কত মিলিলিটার যায়? যেটা 14G ছিল ওটার ভিতর দিয়ে মিনিটে 240 মিলিলিটার ফ্লুইড যাইতো, এবং যেটা 16G এটার ভিতর দিয়ে 180 মিলিলিটার ফ্লুইড যাবে। মাথায় সেট করে নাও। আমি কিন্তু তোমাদের হচ্ছে ক্লাসের পরে
তোমাদের প্রশ্ন করবো এগুলো থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ক্যানুলাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 17G ক্যানুলা, সাদা। এটা সাধারণত বাংলাদেশে এভাবে মানে পাওয়া যায় না। আমরা কিন্তু শুধু বাংলাদেশে না, যেহেতু তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে তোমরা এনকেলেক্স পরীক্ষা দিবা বা হচ্ছে প্রোমেট্রিক পরীক্ষা দিবা বা সিবিটি পরীক্ষা দিবা, এগুলো সম্পর্কে হয়তো তোমাদের এখনো কোনো আইডিয়া নাই। এগুলো হচ্ছে সিবিটি পরীক্ষা, যেটা হচ্ছে ইউকের নার্স হিসেবে তুমি জব করতে পারবা, যেটা হচ্ছে এনকেলেক্স পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তুমি আমেরিকান নার্স হিসেবে বা হচ্ছে কানাডিয়ান নার্স বা অস্ট্রেলিয়ান নার্স হিসেবে বাইরের দেশে জব করতে পারবা। এবং প্রোমেট্রিক যে এক্সামটা আছে, এই প্রোমেট্রিক এক্সাম দিয়ে তুমি সৌদি আরবের নার্স হিসেবে কাজ করতে পারবা। তো আমরা হচ্ছে পড়তেছি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, আমরা একদম আন্তর্জাতিক প্রেক্ষাপটে। তুমি এমন ভাবে নিজেকে তৈরি করবা, শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য নিজেকে তৈরি করবা, ঠিক আছে? তো আমাদের পড়াশোনা হবে ইন্টারন্যাশনাল মানে, ঠিক আছে, শুধু বাংলাদেশি প্রেক্ষাপটে না। তো এই জন্য আমরা 17G কেও নিয়ে আসছি। দেখো এখানে কালার গ্রেডিং এ কিন্তু 17G দেয়া নেই, কিন্তু আমরা যখন পড়তেছি তখন কি করছি, তখন আমরা 17G নিয়ে আসছি। এটা তোমাদের মানে স্ট্যান্ডার্ড মানের নার্সিং স্টাফ হিসেবে গড়ে তোলার জন্য, ঠিক আছে? তো 17G যেটা আছে, এটা কালার হয় সাদা কালার, এবং এর ভিতর দিয়ে মিনিটে 130 ফ্লুইড যায়। তাহলে 17G ক্যানুলার কালার কি? সবাই কমেন্ট করো তো, 17G ক্যানুলার কালার কি? আচ্ছা, 17G ক্যানুলার কালার হচ্ছে সাদা, এবং এর ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যাবে? মিনিটে 130 মিলিলিটার ফ্লুইড যাবে। দেখো আমাদের লক্ষ্য তোমাদের আন্তর্জাতিক মানের নার্স হিসেবে গড়ে তোলা, ঠিক আছে? এরপরে যে ক্যানুলাটা আছে সেটা হচ্ছে 18G ক্যানুলা। আহ 18G ক্যানুলার রংটা কি সবাই বলো দেখি? 18G ক্যানুলার রংটা কি? 18G ক্যানুলার রং কি? 18G যে ক্যানুলাটা আছে আমাদের, 18G ক্যানুলার রং হচ্ছে গ্রিন, এবং এর ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায়? মিনিটে কত মিলিলিটার ফ্লুইড যায় 18G ক্যানুলার ভিতর দিয়ে? মিনিটে 90 ml/মিনিট, ঠিক আছে? মিনিটে 90 মিলিলিটার ফ্লুইড যায়। এই যে 18G ক্যানুলাটা আছে, তোমরা এখন ভাবতেছো যে ভাইয়া ক্যানুলা তো অনেকগুলো মানে হচ্ছে বললাম যে 14G, 16G, 18G, 17G, এখন কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ বা চাকরির পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয় যদি একটু বলতেন। তোমরা সবাই জানো, তোমরা যারা ডিপ্লোমা আছো বা মিডওয়াইফারি আছো, তাদের হচ্ছে 3 বছরের কোর্স, এবং বিএসসি হচ্ছে 4 বছরের কোর্স, এবং ইন্টার্ন 6 মাস সবার। তো এই ইন্টার্নের পর তোমাদের একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে লাইসেন্স পরীক্ষা। এই লাইসেন্স পরীক্ষাটা কি? লাইসেন্স পরীক্ষা হচ্ছে, তুমি যেমন এখন অ্যাডমিশন পরীক্ষা দিয়ে নার্সিং এ চান্স পাইছো, তো তোমার এই কোর্স শেষ হওয়ার পর তোমাকে আবার একটা পরীক্ষা দিতে হবে, যার মাধ্যমে তুমি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, যেটা বিএনএমসি, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, বিএনএমসি, এই বিএনএমসি পুরো বাংলাদেশের যত নার্স আছে সবাইকে লাইসেন্স দিয়ে থাকে, লাইসেন্স দিয়ে থাকে। তখন এই লাইসেন্স পরীক্ষার একটা প্রশ্ন হচ্ছে 18G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়? তাহলে তোমরা এখন এটা জানতেছো, তাহলে তোমাদের কি আর লাইসেন্স পরীক্ষায় সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না। সবাই কমেন্ট করো যে 18G ক্যানুলার ভিতর দিয়ে কত মিলিলিটার ফ্লুইড মিনিটে যায়। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য যদি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই 18G ক্যানুলা যেটা আছে, এই 18G ক্যানুলা সাধারণত কি কাজে ব্যবহার করা হয়? এই 18G ক্যানুলাটা সাধারণত ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত
18G ক্যানুলা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন কাজে ব্যবহার করা হয় 18G ক্যানুলা? বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে 18G ক্যানুলা অ্যাভেলেবল, এবং হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে সাধারণত 18G যে ক্যানুলাটা আছে এটা ব্যবহার করা হয়। এটার রং হচ্ছে সবুজ কালার এবং এর ভিতর দিয়ে মিনিটে 90 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়। তাহলে 18G যে ক্যানুলাটা আছে এটার ভিতর দিয়ে সাধারণত কি দেয়া হয়? ব্লাড দেয়া হয়। তোমরা দেখবা অনেক হচ্ছে অ্যাক্সিডেন্টের পেশেন্ট বা হচ্ছে অ্যানিমিয়ার পেশেন্ট, এদের হচ্ছে ব্লাডের যখন প্রয়োজন হয় তখন আমরা যে ব্লাড দেই, যে ক্যানুলার মাধ্যমে দেই, সেটা হচ্ছে এই 18G ক্যানুলা। সুস্মিতা সাবরিন, ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ ও বলছে ব্লাড ট্রান্সফিউশন, তাহলে এটা মাথায় সেট করে নাও। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত 18G যে ক্যানুলাটা আছে এটার ভিতর দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করা হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আচ্ছা, এরপরে ছোট গেজের ক্যানুলা। ছোট গেজের ক্যানুলা কোনগুলো? ছোট গেজের ক্যানুলা হচ্ছে 20G, 22G, 24G, 26G। এই ক্যানুলাগুলোর কাজ কি আসলে? এই ক্যানুলাগুলো সাধারণত শিশু, বয়স্ক বা শিরা ছোট হলে ব্যবহৃত হয়। এখন দেখো, বাচ্চাদের হচ্ছে ভেইন অনেক চিকন থাকে এবং ছোট থাকে, তাহলে বয়স্কদের ক্ষেত্রে কি হয় আসলে? বয়স্কদের তো ভেইন মোটা হওয়ার কথা, তাই না? এমনটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। কিন্তু তোমরা খেয়াল করে দেখো, তোমাদের দাদা দাদি, নানা নানি, আশেপাশে যারা বয়স্ক আছে, তাদের বয়স বাড়ার সাথে সাথে তাদের কিন্তু স্কিন কি হয়? কুঁচকে যায়। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে ভেইনটা কি হয়ে যায়? চিকন হয়ে যায়। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে আমরা যে ক্যানুলাগুলো ব্যবহার করব সাধারণত বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই ছোট গেজের ক্যানুলাগুলো ব্যবহার করব। তাহলে এগুলোর কাজ কি আসলে? তো এগুলো হচ্ছে কম পরিমাণে তরল দেওয়া বা সংবেদনশীল শিরায় ব্যবহারের জন্য উপযুক্ত। আহ তোমরা তো হচ্ছে ক্লিনিক্যাল প্লেসমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই, একটু আইডিয়া দিয়ে রাখি। সাধারণত বাচ্চাদের যে ওয়ার্ড আছে এটাকে পেডিয়াট্রিক ওয়ার্ড বলে বা নিওনেটাল ওয়ার্ড বলে। তো এই পেডিয়াট্রিক এবং নিওনেটাল ওয়ার্ডগুলোতে সাধারণত এই ছোট ছোট ক্যানুলাগুলো ব্যবহার করা হয়, এবং তাদের হাতে ভেইন পাওয়া যায় না। একটা বাচ্চা জন্মের পরেই তার হাতে যদি ক্যানুলা করার প্রয়োজন হয়, তাহলে এই ক্যানুলা তুমি কিভাবে করবা? তো তাদের ক্ষেত্রে হাতে হচ্ছে ভেইন খুঁজে পাওয়া যায় না, এবং হাতে ভেইন খুঁজে না পাওয়া গেলে তাদের হচ্ছে পায়ে ক্যানুলা করা হয়, বা হচ্ছে মাথায়, এবং এই একদম এই জায়গায় যেখানেই ভেইন ভিজিবল হবে এই জায়গায় ক্যানুলা করা হয়। তোমরা খেয়াল করে দেখবা অনেক বাচ্চার, ফেসবুক তো সবাই চালাও, তো দেখবা অনেক বাচ্চার হচ্ছে মাথায় ক্যানুলা করা বা পায়ে ক্যানুলা করা বা হচ্ছে এরকম হাতে ক্যানুলা করা। দেখো আমার ভেইন কিন্তু ভিজিবল আছে। ঠিক আছে, তো এখন আমরা দেখব কোন গেজের ক্যানুলার কাজ কি এবং কোনটার কালার কি। আমরা কালার গ্রেডিং এবং হচ্ছে কাজটা এবং হচ্ছে কত মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয় এটাও আমরা দেখব। তো 20 গেজের যে ক্যানুলাটা আছে এটার হচ্ছে কালার গোলাপি। 20 গেজের ক্যানুলার কালার কি? গোলাপি বা পিঙ্ক। ঠিক আছে, এটার ভিতর দিয়ে মিনিটে 60 ml, মিনিটে 60 ml পার মিনিট ফ্লুইড প্রবাহিত হয়। ঠিক আছে, এরপরে যে 22G ক্যানুলাটা আছে, 22G ক্যানুলাটার কালার হচ্ছে ব্লু। ঠিক আছে, 22G ক্যানুলার কালার কি? কমেন্ট করো। 22G ক্যানুলার কালার কি? 22G ক্যানুলার কালার কি? 22G ক্যানুলার কালার হচ্ছে ব্লু, এবং এর ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়? 22G ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে 36 ml পার মিনিট। তাহলে 22G ক্যানুলার ভিতর দিয়ে 36 ml পার মিনিট ফ্লুইড প্রবাহিত হয়। ঠিক আছে, এখন দেখো তুমি হচ্ছে শুরুতে যখন দেখছো, শুরুতে আমাদের ছিল হচ্ছে 14G, 16G, এগুলোর ভিতর দিয়ে 180 ml ফ্লুইড এরকম প্রবাহিত হতো। কিন্তু যখনই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে দেখতেছো, তখন তাদের কি ভেইনগুলো অনেক চিকন থাকে। তো এই ক্ষেত্রে আমরা এই 180 ml ফ্লুইড তো একবারে দিতে পারবো না, তখন কি হবে? তখন ভেইন ফুলে যাবে, তখন হচ্ছে ভেইন ফুলে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা ছোট গেজের ক্যানুলা ব্যবহার করব, এবং এগুলোর ভিতর দিয়ে দেখো খুবই কম পরিমাণে ফ্লুইড প্রবাহিত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই যে কালার গ্রেডিং এবং হচ্ছে কত মিলিলিটার ফ্লুইড যায় এবং কোনটার কাজ কি, কোনটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো
মাথায় সেট করে নাও। যেহেতু এই ব্লু কালারটা আসছে, এই ব্লু কালারটা নিয়ে আরেকটা কথা না বললেই নয়। তোমরা হচ্ছে সাধারণত সিসিইউ, ঠিক আছে, সিসিইউ ওয়ার্ডের নাম শুনছো? সিসিইউ এর ফুল মিনিং কি? সবাই কমেন্ট করো তো, সিসিইউ এর ফুল মিনিং কি? যদি জেনে থাকো কমেন্ট করো। সিসিইউ এর ফুল মিনিং কি? যারা জানো না তারা জেনে নিবা, ঠিক আছে? আমি এটা বলতেছি না। তো সিসিইউ ওয়ার্ডে ব্লু কোড, BLUECODE, ব্লু কোড নামে একটা কোড থাকে। তো সিসিইউ ওয়ার্ডে ব্লু কোড নামে যে কোডটা থাকে এটা দ্বারা আসলে কি বোঝায়? যখন একজন পেশেন্টের হার্ট অ্যাটাক হয়, তখন তাকে এই হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা হিসেবে বা ট্রিটমেন্ট হিসেবে আমরা সিপিআর দিয়ে থাকি। তোমরা সবাই জানো, বেশ কিছুদিন আগে তামিম ইকবালের যখন হচ্ছে হার্টে রিং পরানো হলো, তার আগে কিন্তু তাকে সিপিআর দেওয়া হয়েছিল। তোমরা এটা জানো বা সিপিআর সম্পর্কে সবার ধারণা আছে? এখন আবার হচ্ছে তোমাদের একটা প্রশ্ন ছুড়ে দেই, সিপিআর এর পূর্ণরূপ কি? সিপিআর এর পূর্ণরূপ কি? সিপিআর এর পূর্ণরূপ কি? সিপিআর এর পূর্ণরূপ কি? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমি। এই যে সিসিইউ, সিপিআর, এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে? এগুলো বেসিক, এগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। সিপিআর এর পূর্ণরূপটা কি এটা তোমরা সার্চ দিয়ে জেনে নিবা, ঠিক আছে? একজন করছে, কমেন্ট করছে যে সামিরা বিনতে সাম্য, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, গুড, ঠিক আছে। তো সিপিআর এর পূর্ণরূপ কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এটা কি করা হয়? যখনই কেউ হচ্ছে হার্ট অ্যাটাক করে বা হচ্ছে তার আর কোনো সেন্স নাই বা সেন্স লেস হয়ে গেছে, নিঃশ্বাস নেই, তো তাকে হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে আমরা কি করতে পারি? সিপিআর দেওয়ার অনেকগুলো নিয়ম আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধু এটুকু মনে রাখো যে সিপিআর কি এবং কেন দেওয়া হয়। সিপিআর হচ্ছে সাধারণত একটা পেশেন্টের প্রাথমিক জীবন রক্ষাকারী হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত দুই হাত, আমি যদি পেনটা রেখে দিই তাহলে দুই হাত, বাম হাতের উপর ডান হাত এভাবে রেখে ইন্টারলক করতে হয়। ইন্টারলক করে পেশেন্টের যে স্টারনাম আছে, তোমাদের স্টারনামের উপর এভাবে তাকে প্রেস করা হয়, এভাবে তাকে প্রেস করা হয় এবং মিনিটে 100 বার প্রেস করা হয়। 1 মিনিটে 100 বার প্রেস করা হবে এবং প্রতি 30 বার যখন প্রেস করা হবে, 30 বার প্রেস করার পর পেশেন্টের মাউথ টু মাউথ কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে তোমাকে, মাউথ টু মাউথ কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে। তাহলে সিপিআর এর যে রেশিওটা আছে, সিপিআর এর রেশিওটা হচ্ছে 30:2, ঠিক আছে? মানে প্রতি 30টা সিপিআর দেওয়ার পর তোমাকে মাউথ টু মাউথ 2 বার পেশেন্টের কৃত্রিম শ্বাস দিতে হবে। এগুলো মাথায় রাখো। এগুলো যদিও আজকের টপিক না, কিন্তু টপিকের সাথে টপিক চলে আসে, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে তোমার শুধু আজকের জন্য না, আমরা কিন্তু তোমাদের হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের জন্য পড়াচ্ছি এমন না, এটা তোমার বেসিক। এটা দিয়ে তুমি তোমার হচ্ছে সব ধরনের এক্সামে এই প্রশ্নগুলো পাবা, ঠিক আছে? তো ব্লু কোডটা কি? যখনই কোনো পেশেন্ট হচ্ছে হার্ট অ্যাটাক করে বা হচ্ছে তার শ্বাস আর নেই বললেই চলো, নেই বললেই চলে, তখন হচ্ছে এই ব্লু কোডে, সিসিইউ ওয়ার্ডে একটা বাটন থাকে, তখন ওই বাটনে প্রেস করা হয়। তখন তাৎক্ষণিকভাবে যে প্রাইমারি হেলথ কেয়ার টিম আছে, ডক্টর, নার্স, তারপরে ওয়ার্ড বয়, এনারা সাথে সাথে ওয়ার্ডে চলে আসে এবং ডিফিব্রিলেটর মেশিন, যেটাকে হচ্ছে শক দেওয়া হয়, এই শক মেশিন তারপরে সিপিআর সবকিছু ম্যানেজ করা হয় এবং হচ্ছে পেশেন্টের জীবন রক্ষার কাজে পুরো টিম একসাথে কাজ করে, ঠিক আছে? আর নার্সিং কিন্তু অবশ্যই একটা টিম ওয়ার্ক, ঠিক আছে? তুমি একা কোনো কিছু করতে পারবে না, তুমি কিন্তু প্রেসক্রাইব করতে পারবে না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ডক্টরের যে প্রেসক্রিপশন আছে এই প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন রোগীকে দেয়া, ঠিক আছে? এটা মাথায় রাখো। তো আমরা কইছিলাম, আমরা ছিলাম হচ্ছে 22 জি যে ক্যানুলাটা আছে এটাতে ছিলাম। এরপরে 24 জি, 24 জি ক্যানুলার কালার কি? সবাই কমেন্ট করো, 24 জি ক্যানুলার কালার কি? 24 জি ক্যানুলার কালার কি? এবং 24 জি ক্যানুলার ভিতর দিয়ে মিনিটে কত মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়?
24G ক্যানুলা, একজন বেগুনি বলছো, টিনা দাস, না বেগুনি না। 24G ক্যানুলার কালার হচ্ছে হলুদ বা ইয়েলো, ঠিক আছে, এবং এর ভিতর দিয়ে মিনিটে 20 মিলিলিটার ফ্লুইড প্রবাহিত হয়। এর আগে একজন কমেন্ট করছিল যে ভাইয়া বহিঃব্যাস দৈর্ঘ্য এগুলো লাগবে কিনা। এগুলো তোমার বেসিক স্ট্রং রাখার জন্য মনে রাখতে পারো, কিন্তু এগুলো হচ্ছে পরীক্ষায় ওইভাবে আসে না। তোমার মেইন কাজ হচ্ছে কালার মনে রাখা, আর হচ্ছে কত মিলিলিটার ফ্লুইড যাবে এটা মনে রাখা, এবং কোনটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কোন কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে বহিঃব্যাস এবং হচ্ছে যে দৈর্ঘ্য আছে, এটা যদি তুমি স্কিপ করতে চাও করতে পারো, ঠিক আছে। এরপরে 26G ক্যানুলা, সব থেকে ছোট ক্যানুলা কত, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। সব থেকে ছোট ক্যানুলা কত জি? 26G। কালার কি? কালার হচ্ছে বেগুনি, ঠিক আছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন বাচ্চার তো আবার প্রকারভেদ আছে, এটা কি তোমরা জানো? জানো না মেবি। দেখো, বাচ্চার প্রকারভেদ আছে। 0 থেকে 28 দিন পর্যন্ত, 0 থেকে 28 দিন পর্যন্ত যাদের বয়স, তাদেরকে নিওন্যাটাল বলা হয়। তাদেরকে কি বলা হয়? নিওন্যাটাল বলা হয়, ঠিক আছে। 0 থেকে 28 দিন পর্যন্ত যাদের বয়স, তাদেরকে কি বলা হয়? নিওন্যাটাল বলা হয়। নিউন্যাটাল না, নিওন্যাটাল, NEO। সুস্মিতা সাবরিন লিখছো নিউন্যাটাল, নিউন্যাটাল না, নিওন্যাটাল। ওকে, তাহলে 0 থেকে 28 দিন পর্যন্ত যে বাচ্চাদের বয়স, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা এই 26G বা বেগুনি কালারের ক্যানুলা ব্যবহার করব, ঠিক আছে। তোমাকে কিন্তু ওয়ার্ডে বলবে না যে হচ্ছে বেগুনি কালারের হচ্ছে ক্যানুলাটা নিয়ে আসো, তোমাকে বলবে 26G ক্যানুলা নিয়ে আসো। তোমাকে মাথায় রাখতে হবে যে 26G ক্যানুলা মানেই বেগুনি, তুমি গিয়েই বেগুনি কালারটা নিয়ে আসবা, ঠিক আছে। তোমাদের কাছে প্রশ্ন থাকবে এখন যে হচ্ছে 0 থেকে 28 দিন পর্যন্ত তো হচ্ছে বাচ্চাদের নিওনেটাল বলা হয়, তাহলে 1 মাস থেকে 4 বছর পর্যন্ত বাচ্চাদের কি বলা হয়? আহ আচ্ছা না, এরপরে তোমরা হচ্ছে একটু সার্চ করে জেনে নিবা যে নিওনেটাল তো হচ্ছে 0 থেকে 28 দিন পর্যন্ত। ইনফ্যান্ট কাদের বলে? ইনফ্যান্ট, ইনফ্যান্ট কাদের বলে? এরপরে হচ্ছে টোডলার কাদের বলে? দেখো, মানুষের জীবনচক্রে অনেকগুলো ধাপ থাকে। এই ধাপগুলোর মধ্যে প্রাথমিক যে ধাপগুলো সেগুলো হচ্ছে নিওনেটাল, ইনফ্যান্ট, টোডলার এবং চিলড্রেন। এরপরে আসবে তোমার হচ্ছে আর্লি, এরপরে আসবে তোমার অ্যাডোলেসেন্স, এরপরে আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড এবং হচ্ছে ওল্ড স্টেজ যেটা আছে, ঠিক আছে। মানুষের অনেকগুলো স্টেজ আছে, ঠিক আছে। তাহলে 4 বছর বয়স পর্যন্ত টডলার। একজন প্রশ্ন করছো আবার, তুমি একটু জেনে নিবা, ঠিক আছে। আচ্ছা, কাজের ব্যস্ততার জন্য লেটে আসতে হলো, সমস্যা নাই। আমরা যেগুলো করছি এগুলো তো রেকর্ডেড থাকবে, পরে দেখে নিও। তাহলে নিওনেটাল হচ্ছে 0 থেকে 28 দিন পর্যন্ত, ইনফ্যান্ট কত থেকে কত বছর বয়স পর্যন্ত, এরপরে যে টোডলার আছে কত থেকে কত বছর পর্যন্ত, এরপরে চিলড্রেন, এরপরে আসবে তোমার অ্যাডোলেসেন্স, এরপরে আসবে হচ্ছে আর্লি অ্যাডাল্টহুড, মিডল অ্যাডাল্টহুড, লেট অ্যাডাল্টহুড। তাহলে একটা মানুষের জীবন চক্র দেখছো কতগুলো ধাপে বিভক্ত। একজন জন্মগ্রহণ করছে তার একটা স্টেজ, একটু বড় হয়েছে তার একটা স্টেজ, যখন খেলাধুলা করবে বুঝতে শিখবে তার একটা স্টেজ, যখন হচ্ছে স্কুলে যাবে তার একটা স্টেজ, যখন বয়সন্ধিকাল শুরু হবে তার একটা স্টেজ, যখন হচ্ছে হাই স্কুলে যাবে তার একটা স্টেজ, যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাবে তার একটা স্টেজ, যখন জব করবে তার একটা স্টেজ, এবং যখন জব থেকে রিটায়ার্ড করবে তার একটা স্টেজ। মানুষের জীবনচক্র এভাবেই একটা ধাপ অনুসরণ করে, ঠিক আছে। তোমরা সবাই জেনে নিবা যে নিওনেটাল, ইনফ্যান্ট, টোডলার, চিলড্রেন, অ্যাডোলেসেন্স, আর্লি অ্যাডাল্টহুড, মিডল অ্যাডাল্টহুড, লেট অ্যাডাল্টহুড, এগুলো সম্পর্কে জেনে নিবা, ঠিক আছে। ভাইয়া আপনি বলেন, আমি যদি সব বলে দেই তাহলে তোমাদের কাজ কি? তোমাদের তো কাজ দিতে হবে, তাই না? কাজ না দিলে তো স্টুডেন্ট পড়াশোনা করবে না। এটা জেনে নিবা, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু।
আচ্ছা, আমরা তো হচ্ছে ক্যানুলা সম্পর্কে জানলাম, ক্যানুলার হচ্ছে বেসিক যে পার্টগুলো ছিল এগুলো সম্পর্কে জানলাম, কোনটা কি কাজে ব্যবহার করা হয় এটা সম্পর্কে জানলাম। এরপরে আসি যে ক্যানুলা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় রোগীর বয়স। দেখো, শিশুদের জন্য সাধারণত ছোট গেজের ক্যানুলা ব্যবহার করা হয়। শিরার আকার, শিরা যত বড় হবে তত বড় গেজের ক্যানুলা ব্যবহার করা হবে। এটা তোমরা সবাই জানো, সবার ভেইন সেম না, ঠিক আছে। এরপরে দেওয়া হবে এমন তরলের ধরন, সাধারণত ঘন তরল বা বড় কণিকাযুক্ত তরলের জন্য বড় গেজের ক্যানুলা ব্যবহার করা হয়। এবং হচ্ছে প্রবাহের হার, দ্রুত গতিতে বেশি পরিমাণ তরল দেওয়ার জন্য বড় গেজের ক্যানুলা ব্যবহার করা হয়। তাহলে বড় গেজের ক্যানুলার কাজগুলো সম্পর্কে আশা করি বুঝতে পারছো। এরপরে আইভি ক্যানুলা দেওয়ার পদ্ধতি। তুমি হচ্ছে ক্যানুলা কিভাবে করবা, এর জন্য তোমাকে কি করতে হবে, প্রয়োজনীয় সরঞ্জাম যেগুলো লাগবে, যেমন আইভি ক্যানুলা লাগবে, টুর্নিকেট। টুর্নিকেটটা কি আসলে, যখনই তোমার ক্যানুলা করবে তোমার হাতের উপরে এখানে হচ্ছে বাঁধা হবে, ঠিক আছে, এখানে বাঁধা হবে, বাঁধার পরে তোমার ভেইনটা ভিজিবল করা হবে। তো এইটাকে টুর্নিকেট বলা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে টুর্নিকেট বলতে যে স্যালাইন সেট আছে না, এই স্যালাইন সেট কেটে তোমার হচ্ছে হাতটা বাঁধা হবে, এরপরে হচ্ছে ভেইন ভিজিবল করা হবে। কিন্তু অনেক হাসপাতালে টুর্নিকেট হিসেবে আলাদা টুর্নিকেট পাওয়া যায়, তোমরা সার্চ দিয়ে দেখবা টুর্নিকেট, টুর্নিকেট কেমন হয়, ঠিক আছে। এরপরে বড় গেজের এরপর অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক কেন লাগবে, তুমি যে ক্যানুলা করতে যাবা, তুমি তো আসলে পেশেন্টের উপকার করবে না অপকার করবা, অবশ্যই উপকার করবা। তো তোমার হাতে তো রোগ জীবাণু থাকতেই পারে বা পেশেন্টের স্কিনে জীবাণু থাকতেই পারে, তুমি যখন ক্যানুলা করবা এই জন্য কি করতে হবে, এই জন্য তোমাকে আগে পরিষ্কার করতে হবে, ওয়াশ করে নিতে হবে অ্যান্টিসেপটিক দিয়ে, ঠিক আছে। এরপরে গ্লাভস পরতে হবে তোমাকে কিন্তু অবশ্যই, না হলে তো তোমার হাতে জীবাণু লেগে থাকবে, এই জীবাণু তো পেশেন্টের শরীরে যাবে, ঠিক আছে। এরপরে রোগীকে শুয়ে থাকার জন্য বলতে হবে, এবং হাতে ক্যানুলা যে হাতে ক্যানুলা করা হবে সে হাতটি নিচে রাখতে হবে, রোগীর সাথে কথা বলে তাকে শান্ত করতে হবে। এখন দেখো, তুমি গিয়েই বললা আপনাকে মেডিসিন দিতে হবে, হাত দেন ক্যানুলা করি, এমন বললে পেশেন্ট তো তোমাকে মার দেবে, ঠিক আছে। তো পেশেন্টের সাথে অ্যাসার্টিভ কমিউনিকেশন, থেরাপিউটিক কমিউনিকেশন করতে হবে তোমাকে। স্লো হয়ে গেছে মানে তোমার নেট স্লো ভাইয়া রিদওয়ান, তোমার নেট স্লো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যানুলা করার ক্ষেত্রে কি করতে হবে, রোগীর সাথে গিয়ে আগে বলতে হবে, সালাম দিবা প্রথমে। দেখো থেরাপিউটিক কমিউনিকেশন কি, থেরাপিউটিক কমিউনিকেশন হচ্ছে তুমি অ্যাজ এ নার্স হিসেবে একজন পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবা, এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ কমিউনিকেশন বা থেরাপিউটিক কমিউনিকেশন, ঠিক আছে। থেরাপিউটিক কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ, পেশেন্টকে তোমার নিজের মনে করতে হবে, ঠিক আছে। সিম্প্যাথি আর ইমপ্যাথি, সিম্প্যাথি আর ইমপ্যাথি কথাটা কি তোমরা বোঝো? দেখো সিম্প্যাথি হচ্ছে কারো খারাপ লাগা দেখে তোমার খারাপ লাগতেছে, এটাকে বলা হয় সিম্প্যাথি। এবং ইমপ্যাথি ব্যাপারটা কি, ইমপ্যাথি ব্যাপারটা হচ্ছে তার কেমন খারাপ লাগতেছে তার জায়গায় নিজেকে কল্পনা করবা, তার জায়গায় নিজেকে কল্পনা করলে তুমি যে ফিলটা পাবা এইটা হচ্ছে ইমপ্যাথি। তাহলে সিম্প্যাথি আর ইমপ্যাথি কি বুঝছো, এটা হচ্ছে তোমাদের হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্সে তোমরা পড়বা, ঠিক আছে। তো সিম্প্যাথি ইমপ্যাথি দুইটাই থাকতে হবে অ্যাজ এ নার্স হিসেবে। তো এজন্য রোগীর কাছে যাবা, সালাম দিবা যে আসসালামু আলাইকুম আঙ্কেল বা আন্টি, আপনার মেডিসিন দেওয়ার সময় হয়ে গেছে, আপনার ক্যানুলা করতে হবে, আপনি কি ক্যানুলা করতে ইচ্ছুক? আপনি যদি ইচ্ছুক হন আমরা সব সরঞ্জাম নিয়ে আসছি, ক্যানুলাটা করে দেব, কোনো ব্যথা পাবেন না, এভাবে তাকে বোঝাতে হবে। পেশেন্ট ম্যানেজ করা অনেক ইজি আবার অনেক টাফ, ঠিক আছে। তোমরা হচ্ছে মাঝে মধ্যে নিউজ দেখবা যে হচ্ছে রুগীর হাতে নার্স মার খায়, ডাক্তার মার খায়, কেন খায়? ব্যবহারের কারণে, ঠিক আছে। ব্যবহারই বংশের পরিচয়। তো তোমার ব্যবহার খারাপ করা যাবে না, ঠিক আছে, সবসময় ঠান্ডা মাথায় সবকিছু ম্যানেজ করতে হবে। আচ্ছা, এরপরে শিরা নির্বাচন, কোন শিরা ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। সাধারণত হাতের পেছনের বা কোণের দিকে শিরা ব্যবহার করা হবে, এই শিরাকে উঁচু করে রাখার জন্য টুর্নিকেট ব্যবহার করতে হবে, এতে শিরাগুলো ফুলে উঠবে। তাহলে ক্যানুলা কোথায় কোথায় করবা, ক্যানুলা কোথায় কোথায় করবা, দেখো আমার হচ্ছে এখানে কিন্তু ভিজিবল আছে, তার মানে আমার এখানে করা যাবে। যদি এখানে তুমি ভিজিবল না পাও এবং ভেইন অনেক চিকন হয় তাহলে তুমি এদিকে ট্রাই করবা, এবং হচ্ছে দেখো এখানে করলে এইদিকে যে ভেইন আছে এগুলোতে করতে পারবা, ঠিক আছে। তোমাকে দেখতে হবে কোথায় ভেইন ভিজিবল। এরপরে তোমাকে কি করতে হবে, শিরা পরিষ্কার, শিরা এবং এর আশেপাশের এলাকাটি অ্যান্টিসেপটিক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপরে ক্যানুলার সন্নিবেশ, ক্যানুলার সুচটি শিরার দিকে 45 ডিগ্রি কোণে ধরে সাবধানে ইনসার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে সরাসরি তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু করতে পারবে না, সবকিছুর একটা নিয়ম থাকে। তাহলে এটা মনে করো আমার হাত ক্যানুলা করবো, আমি আমি কি সরাসরি এভাবে ক্যানুলা করতে পারবো? তাহলে তো আমার হাত একদম
ছিদ্র হয়ে যাবে, এমনটা করা যাবে না। তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ক্যানুলা করতে হবে, ঠিক আছে, ভেইনের ভিতর দিয়ে। তাহলে যখন রক্ত ক্যানুলা দিয়ে বের হবে তখন সুচটি বের করে নিতে হবে এবং ক্যানুলা ওভারকে শিরায় দিতে হবে। তারপরে টুর্নিকেট সরিয়ে রাখতে হবে। দেখো তোমার ক্যানুলা করা শেষ, টুর্নিকেটটা খুলে ফেলতে হবে, না হলে টুর্নিকেট যদি না খুলো, ক্যানুলা করার পর কিন্তু একদম ব্লাড ফ্লো হয়ে যাবে, একদম রক্ত দিয়ে বিছানা মাখা হয়ে যাইতে পারে, ঠিক আছে। এর জন্য ক্যানুলা করার সাথে সাথে তোমাকে টুর্নিকেটটা খুলে রাখতে হবে এবং সিকিউর করতে হবে, টেপ দিয়ে ক্যানুলাটাকে আটকায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে ফ্লাশ, ফ্লাশ দেয়া কি আসলে, তুমি যে ক্যানুলাটা করলা, তুমি যে ক্যানুলাটা করলা এই ক্যানুলার ভিতরে তো রক্ত আসছে, তো রক্ত যদি কোনো জায়গায় থাকে সেটা তো জমে যায়। কিসের কারণে রক্ত জমে যায়, কমেন্ট করো তো, কিসের কারণে রক্ত জমে যায়? আমিনুল ইসলাম কমেন্ট করছো, ভাইয়া মাথা ঠান্ডা রাখার কোনো ঔষধ আছে? হাসপাতালে আইসো ভাইয়া, তুমি তোমার মাথা ঠান্ডা করে দেবো না। আচ্ছা, আমি বলছি যে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? অনুচক্রিকা, থ্রোম্বোপ্লাস্ট। একজন হেপারিন বলছো না, হেপারিন রক্ত তরল করে, হেপারিন রক্ত তরল করে। তাহলে কি করতে হবে, তো ক্যানুলা করার পর ক্যানুলাতে তো রক্ত আসবে, তো এখানে রক্তটা তো জমে যাইতে পারে, এজন্য তোমাকে কি করতে হবে, সিরিঞ্জ নিয়ে যাইতে হবে, সিরিঞ্জের মধ্যে নর্মাল স্যালাইন নিয়ে যাইতে হবে, নর্মাল স্যালাইন দিয়ে রক্ত যেটা ক্যানুলাতে আসছিল ওইটা ভিতরে ঢুকাই দিতে হবে, ঠিক আছে। তাহলে ক্যানুলাটা পরিষ্কার থাকবে। এরপর আমরা শিখব পার্টস অফ সিরিঞ্জ, সিরিঞ্জের বিভিন্ন পার্ট সম্পর্কে জানবো, ঠিক আছে। একজন বলছো বাতাসে উপস্থিত অক্সিজেনের জন্য, ব্লাড কি এজন্য জমে? এতদিন এই শিখলা। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে আশা করি ক্যানুলা সম্পর্কে তোমাদের বেসিক ক্লিয়ার। তোমরা একটু কমেন্ট করে জানাতো ক্যানুলা সম্পর্কে আর কোনো কনফিউশন আছে? ক্যানুলার পার্ট শিখলাম, ক্যানুলার ইউজ শিখলাম, ক্যানুলা সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? ক্যানুলা ক্লিয়ার কিনা? ক্যানুলা সম্পর্কে কি তোমাদের আর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সিরিঞ্জের বিভিন্ন অংশ সম্পর্কে শিখব। আচ্ছা, ক্লিয়ার, মিম কমেন্ট করছো ক্লিয়ার। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার, তবে আরেকবার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পিডিএফটা দিয়ে দেব, দেখে নিবা এবং অবশ্যই নোট করবা, কিন্তু আজকের এই ক্লাসের নোট সাবমিট করবা আমাদের গ্রুপে, মনে থাকবে। আচ্ছা, একজন কমেন্ট করছো, সুস্মিতা সাবরিন, বাপরে সিরিঞ্জের এতগুলো পার্ট, আগে জানলে সিরিঞ্জ দিয়ে পিঠা বানাইতাম না। এখন তো আরো বেশি পিঠা বানাবা, এখন হচ্ছে হাসপাতালে গেলেই সিরিঞ্জ নিবা, ঠিক আছে, এরপরে বাসায় নিয়ে এসে পিঠা বানাবা এবং হচ্ছে আমাদের বি ব্রেনারের যে ভাইয়ারা আছে তাদেরকে পিঠা কুরিয়ারে পাঠাবা, তোমার সিরিঞ্জ দিয়ে বানানো পিঠা যেন আমরা খাইতে পারি, ঠিক আছে। সুস্মিতা সাবরিন। আচ্ছা ঠিক আছে, দেখো সিরিঞ্জের বিভিন্ন পার্ট, সিরিঞ্জের বিভিন্ন পার্ট সম্পর্কে এবার আমরা শিখবো। শুরুতে যে পার্টটা আছে, শুরুতেই যে পার্টটা আছে এটা হচ্ছে ব্যারেল। ব্যারেল কি আসলে এবং কোন জায়গাটাকে ব্যারেল বলে, তোমরা তো সবাই সিরিঞ্জ দেখছো, তাহলে ব্যারেল কি এগুলো হয়তো তোমরা নামও শোনো নাই কোনোদিন, সবাই জানে এটার নাম হচ্ছে সিরিঞ্জ, ঠিক আছে। তো ব্যারেল কোনটা, এটার কাজ কি আসলে, এটি সিরিঞ্জের মূল দেহ, ঠিক আছে। সাধারণত স্বচ্ছ, যাতে ভিতরের তরল দেখা যায়, এর ভিতরে ঔষধ আছে, ঠিক আছে। এর গায়ে গ্রাজুয়েশন স্কেল থাকে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে ডোজ মাপার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমএল অনুযায়ী, ঠিক আছে। তাহলে ব্যারেল কোনটা, আমরা যদি খেয়াল করি, এইটা হচ্ছে ব্যারেল, মানে সম্পূর্ণ যে বডিটা আছে এই বডিটাকে কি বলা হয়, এই বডিটাকে বলা হচ্ছে ব্যারেল। এরপরে যেটা আছে যে গ্রাজুয়েশন বা স্কেল, মাপের দাগ, তরলের গায়ে আঁকা থাকে, এটা হচ্ছে মিলিলিটার বা ইউনিট আকারে থাকে, ডোজ অনুযায়ী থাকে, ঠিক আছে। এখন দেখবা আহ অনেক সিরিঞ্জ অনেক ছোট থাকে, অনেক সিরিঞ্জ অনেক বড় থাকে, তোমরা দেখছো কিনা জানি না, হাসপাতালে আসলে অবশ্যই দেখতে পারবা। তো এই সিরিঞ্জের গায়ে অনেকগুলো দাগ থাকে, এই যে দেখো এখানে দাগ কাটা আছে, এখানে দাগ কাটা আছে, এখানে হচ্ছে মনে করো 5 ml, 10 ml, তারপরে 20 ml বা হচ্ছে 30 ml, এভাবে দাগ কাটা থাকে। যে পেশেন্টের জন্য যতটুকু প্রয়োজন তুমি তো তাকে ততটুকুই দিবা, ঠিক আছে। তাহলে মেডিকেশনের ওভার ইউজ করা যাবে না।
হ্যাঁ, দেখছি নতুন সিরিঞ্জ দিয়ে পিঠা, নতুন বড় সিরিঞ্জ দিয়ে পিঠা বানাইছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো সিরিঞ্জে ছোট বড় থাকে এবং তাদের গায়ে দাগ কাটা থাকে, যে কোন পেশেন্টের জন্য তুমি কতটুকু মেডিসিন দিবা। কোনগুলো নোট করব ভাইয়া? কেন এগুলো নোট করবা? সিরিঞ্জের পার্ট গুলো কি কি, কোনটার কাজ কি, তারপর হচ্ছে ক্যানুলার পার্ট কি, কোনটার কাজ কি, কোন গেজের ক্যানুলার হচ্ছে কালার কি, তারপরে হচ্ছে কোনটার ভিতর দিয়ে কি দেওয়া হয়, এগুলো নোট করবা। ঠিক আছে। এরপরে দেখো, প্লাঞ্জার। প্লাঞ্জার কি? প্লাঞ্জার হচ্ছে এটি সিরিঞ্জের ভিতরে ঢোকানো চলমান অংশ, যেটি চাপ দিলে তরল বের হয় এবং টানলে ভিতরে যায়। ঠিক আছে। তাহলে প্লাঞ্জার কি? তুমি সাধারণত হচ্ছে সিরিঞ্জের যে অংশটা টেনে বের করো এবং হচ্ছে পুশ করো, এটাই হচ্ছে প্লাঞ্জার। ঠিক আছে। এটাই হচ্ছে প্লাঞ্জার। এই যে প্লাঞ্জার, তুমি প্লাঞ্জারেই প্রেস করে মেডিসিন দাও এবং হচ্ছে বের করে। ছোটবেলায় তোমরা সিরিঞ্জ দিয়ে খেলা করো নাই কখনো? সিরিঞ্জ দিয়ে পানি দিয়ে অন্যের গায়ে মারো নাই কখনো? যদি দুষ্টু টাইপের হয়ে থাকো, এই ধরনের কাজগুলো করার কথা। ঠিক আছে। তো দেখো, ওই প্লাঞ্জারটা হচ্ছে তুমি যেটাকে টেনে বের করো এবং ভিতরে দাও, সেটা হচ্ছে প্লাঞ্জার। ঠিক আছে। এরপরে হচ্ছে থাম্ব রেস্ট। থাম্ব রেস্ট কি? প্লাঞ্জারের উপরে সমতল অংশ যেখানে আঙ্গুল রেখে, বিশেষ করে বুড়ো আঙ্গুল বা থাম্ব, এটাকে কি বলে? থাম্ব। বুড়ো আঙ্গুল রাখা হয়। এটাকে কি করা হয়? পুশ বা পুল, ঠিক আছে, করে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এই যে থাম্ব রেস্ট, যেখানে তুমি বৃদ্ধাঙ্গুলি রেখে চাপ দাও, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলি রেখে যেখানে চাপ দাও সেটা হচ্ছে থাম্ব রেস্ট। আচ্ছা, সিরিঞ্জ দিয়ে পানি মারার বন্দুক বানাইছি? তুমি তো অনেক কিছু করছো দেখি। আচ্ছা, এরপরে হচ্ছে ফিঙ্গার ফ্লাঞ্জ। ফিঙ্গার ফ্লাঞ্জ কি? ব্যারেলের দুই অংশে দুই পাশে থাকা ফ্ল্যাট অংশ, ঠিক আছে, এখানে ইন্ডেক্স বা মিডল ফিঙ্গার রাখা হয়। ইন্ডেক্স বা মিডল ফিঙ্গার রাখা হয় সিরিঞ্জকে স্থিরভাবে ধরে রাখার জন্য। এখন দেখো, তুমি আমি যে কলমটা ধরে আছি, এটাতে ধরার যদিও কোনো জায়গা নাই, এর জন্য এটা আমার হাত থেকে পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা? ঠিক আছে। তো একটা সিরিঞ্জ যদি তোমার হাত থেকে পিছলে যায়, তাহলে তো তুমি রোগীকে সঠিকভাবে মেডিসিন দিতে পারবে না। এজন্য কি করতে হবে? এটাকে স্থিরভাবে ধরে রাখার জন্য একটা নির্দিষ্ট পার্ট প্রকৌশলীরা দিয়েই দিছে কিন্তু সিরিঞ্জে। সেই পার্টটার নাম কি? সেটা হচ্ছে ফিঙ্গার ফ্লাঞ্জ। ঠিক আছে। ফিঙ্গার ফ্লাঞ্জ হচ্ছে এই সেই পার্টটা যেটাতে তুমি সাধারণত ইন্ডেক্স ফিঙ্গার কোনটা? এটা ছিল থাম্ব, এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, আর এটা হচ্ছে মিডল ফিঙ্গার। তাহলে থাম্ব দিয়ে যখন তুমি পুশ করবা এবং হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার দিয়ে এটাকে স্থিরভাবে ধরে রাখবা। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো যে ফিঙ্গার ফ্লাঞ্জ কোনটা। এরপরে হচ্ছে প্লাঞ্জার ডোজেস লাইন। প্লাঞ্জার ডোজেস লাইন কি? প্লাঞ্জারের গায়ে অংশের দাগ, এটি স্কেলের সাথে মিলিয়ে সঠিক ডোজ নির্ধারণ করা হয়। এই যে এর আগে যে দাগ কাটাগুলো আমরা দেখছি, এই যে ফ্লাঞ্জার ডোজেস লাইন, এই যে ছোট ছোট দাগ কাটা যেগুলো আছে, এগুলোকে বলা হয় ফ্লাঞ্জার ডোজেস লাইন। ঠিক আছে। তো তোমার হচ্ছে বলা হয়েছে যে তুমি 5 ml মেডিসিন পাবা, তো তোমাকে যদি 10 ml মেডিসিন দেওয়া হয়, তাহলে তো তুমি মারা যাবা। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে লুয়ার লক। লুয়ার লকটা কি? সিরিঞ্জের সামনের অংশ যেখানে নিডেল লাগানো হয়। এখন তুমি কলমের মাথায় যেমন হেড লাগাও, তেমনি সিরিঞ্জের মাথায় একটা অংশ থাকে যে সুচটা খোলা যায়। তোমরা যারা পিঠা বানাইছো, তারা কি হচ্ছে সুচ রেখে পিঠা বানাইছো নাকি সুচটা খোলার পর পিঠা বানাইছো? অবশ্যই সুচটা খোলার পর পিঠা বানাইছো। এই যে সুচটা খোলা এবং লাগানো যে অংশটা, এটাকেই বলা হচ্ছে লুয়ার লক। ঠিক আছে। সেটাকে কি বলা হয়? লোয়ার লকার। এই যে এখানে এটাকে কি বলা হচ্ছে তাহলে? লোয়ার লকার, যেখান থেকে তুমি সিরিঞ্জে নিডলটা খুলে ফেলো। ঠিক আছে। এটা সাধারণত ঘুরিয়েও খোলা যায় বা হচ্ছে টান দিলেও খোলা যায়। এটা দুই ধরনের থাকে। ঠিক আছে। লোয়ার স্লিপ সাধারণ এবং হচ্ছে লোয়ার লক, যেটা ঘুরিয়ে খুলতে হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্লুইড পাথ। ফ্লুইড পাথটা কি? মানে তরলের পথ। সিরিঞ্জের ভিতর দিয়ে যে তরল চলাচল করে, সিরিঞ্জের ভিতর দিয়ে যে তরল চলাচল করে, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ফ্লুইড পাথ। ঠিক আছে। এই যে ফ্লুইড পাথ। ঠিক আছে। তো এটাতে গেল হচ্ছে সিরিঞ্জের বডি সম্পর্কে। এখন যে মানে ছোট্ট একটা সুচ আছে, নিডেল, এটারও অনেকগুলো পার্ট আছে। বুঝতেছো ব্যাপারটা? তোমার কাছে এটা একটা হচ্ছে কলম, কিন্তু এর ভিতরে কালি আছে, এর ভিতরে কলমের শীষ আছে, অনেক কিছু থাকে। ঠিক আছে। ভাইয়া, রক্ত দেখলে ভয় লাগে, কি করা যায়? রক্ত দেখে ভয় লাগে? আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রথম এমন হয়। হাসপাতালে গিয়ে অনেকেই রক্ত দেখে
একদম হচ্ছে অজ্ঞান হয়ে যায়, এমনও হয়। ঠিক আছে, আশা করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, এগুলো কি পরীক্ষাতে লিখিত ভাবে আসে? না না না, এগুলো লিখিত ভাবে পরীক্ষা আসবে না। এগুলো হচ্ছে তুমি যখন হাসপাতালে যাবা তখন তোমার এগুলো কাজে লাগবে। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে হাব। হাব কোনটা আসলে? যদি আমরা খেয়াল করি, সিরিঞ্জের যে নিডেলটা ছিল, নিডেলের একটা সবুজ অংশ থাকে, এই সবুজ অংশটাই হচ্ছে হাব। ঠিক আছে, এটা সিরিঞ্জের সাথে যুক্ত থাকে এবং সুইয়ের নিচের দিকে মোটা অংশ। ঠিক আছে, এরপরে শ্যাফট। শ্যাফট কি আসলে? শ্যাফট হচ্ছে যে নিডেলটা ছিল, এই নিডেলের সুইয়ের যে লম্বা সরু ধাতব অংশটা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে শ্যাফট। এটি শরীরের ভিতরে প্রবেশ করে। তাহলে এরপরে লুমেন। লুমেন কোনটা? লুমেন এবং হচ্ছে এটা বেভেল। লুমেন এবং বেভেল। তাহলে সুয়ের ভিতরে যে ফাঁপা অংশ, যার মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়, সেটাকে বলা হচ্ছে আমাদের লুমেন। তোমরা হচ্ছে আমাদের হাতে ভেইন, তারপরে হচ্ছে মানে শিরা, তারপরে কৌশিক জালিকা, এগুলো পড়ছো। ঠিক আছে, তো এখানে কিন্তু ছিল লুমেন। এরপরে বেভেল। বেভেল কি আসলে? বেভেল হচ্ছে সুয়ের ধারালো তির্যক অংশ। সুয়ের মাথাটা তুমি দেখবা একদম অনেক তির্যক ভাবে অনেক ধারালো থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে বেভেল। ঠিক আছে, এটা কি করে? এটা হচ্ছে তোমার শরীরে প্রবেশ করতে সাহায্য করে। এরপরে নিডল প্রোটেক্টিভ কাভার। নিডল প্রোটেক্টিভ কাভার। এখন নিডেল প্রোটেক্টিভ কাভারটা কি আসলে? এই যে তুমি যেমন কলমের হেড লাগাচ্ছ, তো নিডেলটা যেন তোমার শরীরে না লাগে এর জন্য তো একটা তোমার হচ্ছে হেডের মতো ব্যবহার করা হয়। এই হেডের মতো যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নিডেল প্রোটেক্টিভ কাভার। নিডেল প্রোটেক্টিভ কাভার, এটা দিয়ে তোমার সুচটাকে আবদ্ধ করে রাখা হয় যাতে কোনো ইনজুরি না হয়। ঠিক আছে, আচ্ছা, এ পর্যন্ত সিরিঞ্জের পার্ট সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে কিনা জানাও। আচ্ছা, রিদওয়ান কমেন্ট করছো যে ভাইয়া শিরা দেখা না গেলে তখন কিভাবে করে? আচ্ছা ভাইয়া, শিরা যদি দেখা না যায় তখন তোমাকে পালপেট করে ফিল করতে হবে। দেখো, আমাদের এই যে এখানে যে ভেইন গুলো আছে, সেফালিক ভেইন, তো এখানে হচ্ছে আমরা ফিল করব শিরা। তুমি যখন হচ্ছে পালস দেখো তখন কি, তখন তুমি ফিল করো না? তো যখনই হচ্ছে তুমি দেখতে পারবা না, ভিজিবল নাই, তখন তুমি ফিল করবা। তখন ফিল করে সে অনুযায়ী তোমাকে সিরিঞ্জ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, সিরিঞ্জের পার্ট গুলো কি ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, ক্লিয়ার। তাহলে আচ্ছা, আমরা এখন পরের পার্টে যাই, দেখি পরের পার্টে কি অপেক্ষা করতেছে তোমাদের জন্য। আশা করি কোনো চমক থাকবে পরের পার্টে। ঠিক আছে, দেখি তোমাদের জন্য পরের পার্টে কি চমক অপেক্ষা করতেছে। চলো দেখে আসি। আচ্ছা, পরের পার্টে আছে আমাদের 100টি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল মেডিকেল টার্মিনোলজি। টার্মিনোলজি কি? শব্দার্থ বোঝো? শব্দার্থ, শব্দের অর্থ পড়ছো না বাংলায়? এগুলো হচ্ছে মেডিকেলের সেই শব্দের অর্থ। ঠিক আছে, যেগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে কোনটার মানে কি। এখন তোমাকে ডাক্তার বললো যে এই পেশেন্টের তো ইপিক্সটেক্সিস, তুমি এখন ভাববা যে ইপিস্টেক্সিসটা আবার কি, ডাক্তার এটা কি বলে, জীবনে তো শুনি নাই। কিন্তু যখনই তুমি এখানে পড়ে যাচ্ছ যে ইপিস্টেক্সিস মানে কি নাক দিয়ে রক্ত পড়া, তখন কি ডাক্তার বললো কি না বললেই কি, তুমি দেখতেছো পেশেন্টের নাক দিয়ে রক্ত পড়তেছে, তখন তো তুমি নিজেই বলবা যে নাক দিয়ে রক্ত পড়া, এটাকে মেডিকেলের ভাষায় কি বলে? ইপিস্টেক্সিস বলে। তাহলে এরকম 100টা টার্মিনোলজি আমরা এখন শিখবো। ঠিক আছে, হ্যাঁ, ভোকাবুলারি। সাবরিনা আক্তার বলছো ভোকাবুলারি, অবশ্যই এগুলো হচ্ছে মেডিকেল ভোকাবুলারি বা টার্মিনোলজি। ঠিক আছে, চলো আমরা শিখে ফেলি একসাথে। তাহলে দেখো, ব্লাড বা ইউরিন রিলেটেড, এবং এখানে হচ্ছে শুরুতে যেটা আছে রক্ত এবং ইউরিনের সাথে যেগুলো রিলেটেড, এগুলো আমরা প্রথমে শিখবো। ঠিক আছে, এই যে তোমাদের আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা, 100টি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল মেডিকেল টার্মিনোলজি। তুমি যদি এই 100টা টার্ম এখন জানতে পারো, তাহলে তুমি যখন 3 বছর পর বা 4 বছর পর একজন স্টাফ নার্স হিসেবে বের হয়ে আসবা, তখন কিন্তু তুমি নিজের ভিতরে একটা কনফিডেন্স পাবা যে না, আসলে আমি কিছু জানি। ঠিক আছে,
বা হচ্ছে তুমি এখন আগামী 6 তারিখ থেকে তোমার ক্লাস শুরু, যখনই ক্লাসে যাবা তুমি হচ্ছে এ ধরনের টার্ম বলতেছো, তখন কিন্তু তোমার যে ব্যাচমেটরা আছে সবাই তোমার দিকে তাকাই থাকবে, এই এত কিছু জানে কিভাবে সম্ভব? সম্ভব, সম্ভব। বি ব্রেইনার মানে কি? ইটস পসিবল। বি ব্রেইনার মানে সব সম্ভব। ঠিক আছে, তাহলে বি ব্রেইনার ইটস পসিবল। ঠিক আছে, তাহলে দেখো ব্লাড আর হচ্ছে লাল কলম দিয়ে আর না লিখি, ব্লাড আসছে, এখন একটু সবুজ কলম দিয়ে লিখি। দেখো ব্লাড বা ইউরিন রিলেটেড, তাহলে ইপিস্টেক্সিস মানে হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। এরপরে হেমাচুরিয়া, হেমাচুরিয়া কি? হেমাচুরিয়া হচ্ছে প্রসাবে রক্ত যাওয়া। ঠিক আছে, প্রসাবে রক্ত যাওয়াকে কি বলে? প্রসাবে রক্ত যাওয়াকে কি বলে? সবাই কমেন্টে লিখে ফেলো। আমি যে যেটা যেটা বলবো তোমরা কমেন্টে লিখে ফেলবা, দেখবে এখনই তোমাদের মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, পড়া কখনো আগামীকালের জন্য রাখবা না, যখন যে কাজ তখন সেটাই করবা। ঠিক আছে, যখন যে কাজ তখন সেটাই করবা। তাহলে প্রথমটা ছিল ইপিস্টেক্সিস মানে নাক দিয়ে রক্ত পড়া। এরপরে আসছে হেমাচুরিয়া, হেমাচুরিয়া মানে প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে রক্ত যাওয়া। ঠিক আছে, এরপরে আছে আমাদের হেমাটেমেসিস। হেমাটেমেসিস মানে কি? অনেকে দেখবা যখন বমি করে, বমির সাথে রক্ত যায়, বমির সাথে রক্ত যাওয়াকে কি বলে? বমির সাথে রক্ত যাওয়াকে বলা হচ্ছে হেমাটেমেসিস। এরপরে কাশি, কাশি হলে যে রক্ত আসে, কাশি হলে যে রক্ত আসে এটাকে বলতেছি আমরা হেমোপটাইসিস। ঠিক আছে, হেমোপটাইসিস। কাশিতে রক্ত যাওয়াকে কি বলে? কাশিতে রক্ত যাওয়াকে বলে হেমোপটাইসিস। ঠিক আছে, এরপরে পায়খানার সাথে রক্ত যাওয়াকে বলে মেলেনা। ঠিক আছে, পায়খানার সাথে রক্ত যাওয়াকে কি বলে? বা রক্ত মিশ্রিত পায়খানাকে কি বলে? মেলেনা বলে। রক্ত মিশ্রিত পায়খানাকে কি বলে? মেলেনা বলে। আমার সাথে সাথে যদি তোমরা হচ্ছে এখন লাইভ ক্লাসে আমার সাথে সাথে পড়ো, দেখবা সবগুলো তোমার ঠোঁটস্থ হয়ে গেছে। ঠিক আছে, এগুলো মুখস্থ না, ঠোঁটস্থ রাখতে হবে, মানে ঠোঁটের আগায় রাখতে হবে, যেন দেখেই তুমি বলতে পারো যে ইপিস্টেক্সিস মানে নাক দিয়ে রক্ত পড়া, হেমাচুরিয়া মানে প্রসাবের রক্ত, হেমাটেমেসিস মানে বমিতে রক্ত, হেমোপ্টাইসিস মানে কাশিতে রক্ত, মেলেনা মানে পায়খানায় রক্ত। ঠিক আছে, এরপরে যেটা আছে হেমাটোসেজিয়া মানে তাজা রক্ত সহ পায়খানা। ঠিক আছে, হেমাটোসেজিয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে পাইউরিয়া মানে প্রসাবে পুজ। পাইউরিয়া মানে কি? পাইউরিয়া মানে হচ্ছে প্রসাবে পুজ। এরপরে হচ্ছে প্রোটিন ইউরিয়া মানে প্রসাবে প্রোটিন যাবে, প্রসাবে প্রোটিন যাওয়াকে কি বলে? প্রোটিন ইউরিয়া। এরপরে আসছে আমাদের হচ্ছে গ্লাইকোসুরিয়া, গ্লাইকোসুরিয়া মানে প্রসাবে গ্লুকোজ যাবে। ঠিক আছে, এরপরে অলিগুরিয়া, অলিগুরিয়া মানে কম প্রসাব হবে, কম প্রসাব হবে। সাধারণত দেখবা এই যে শীতকালে, শীতকালে কি প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, সেটাকে কি বলে? পলিইউরিয়া। ঠিক আছে, আর গরমের দিনে প্রস্রাব কম হয়। ঠিক আছে, গরমের দিনে প্রস্রাব কম হয়, সেটাকে কি বলে? অলিগুরিয়া। আর প্রস্রাব একদমই না হওয়াকে কি বলতেছি আমরা? প্রস্রাব না হওয়াকে বলতেছি আমরা অ্যানিউরিয়া। অ্যানিউরিয়া, তাহলে প্রস্রাব না হওয়াকে কি বলতেছি আমরা? অ্যানিউরিয়া। তাহলে যদি আমরা আরেকবার পড়ে নিই, এপিস্টেক্সিস মানে নাক দিয়ে রক্ত, হেমাচুরিয়া মানে প্রস্রাবের রক্ত, হেমাটেমেসিস মানে বমিতে রক্ত, হেমোপ্টাইসিস মানে কাশিতে রক্ত, মেলেনা মানে পায়খানায় রক্ত, হেমাটোসেজিয়া মানে তাজা রক্তসহ পায়খানা, তাহলে পাইউরিয়া মানে প্রস্রাবে পুজ, প্রোটিন ইউরিয়া মানে প্রস্রাবে প্রোটিন, গ্লাইকোসুরিয়া মানে প্রস্রাবে গ্লুকোজ, অলিগুরিয়া মানে কম প্রস্রাব, অ্যানুরিয়া মানে প্রস্রাব না হওয়া, পলিউরিয়া মানে বেশি প্রস্রাব হওয়া। ঠিক আছে, তো এই যে পলিইউরিয়া, পলিইউরিয়া কখন হয়? তোমাদের আরেকটা ব্যাপার শিখাই রাখি। দেখো থ্রিপি, থ্রিপি লিখলাম, থ্রিপি লেখার একটা কারণ আছে। দেখো আমি এখানে থ্রিপি লিখছি, আর এখানে লিখছি হচ্ছে পলি, মানে সবগুলোর সামনে পলি থাকবে। তাহলে পলি ইউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, এগুলোর মানে কি? পলিইউরিয়া মানে, পলিইউরিয়া মানে কি? প্রস্রাব বেশি হওয়া। পলিফেজিয়া মানে হচ্ছে ক্ষুধা বেশি লাগা, পলিফেজিয়া মানে কি? ক্ষুধা বেশি লাগা। পলিডিপসিয়া মানে কি? পানির পিপাসা বেশি লাগা, পলিডিপসিয়া মানে পানির পিপাসা বেশি লাগা। তোমাদের বাসায় যে হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট আছে, এই ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে তুমি এই তিনটা খুঁজে পাবা, দেখবা ওদের হচ্ছে প্রস্রাব বেশি বেশি হয়, ওদের হচ্ছে ক্ষুধা বেশি লাগে, ওদের কি হয়? ওদের পানির পিপাসা বেশি লাগে। তাহলে দেখো যখনই হচ্ছে পানির পিপাসা লাগবে তখনই তো সে পানি খাবে, আর পানি যখনই বেশি খাচ্ছে তখনই হচ্ছে তার প্রস্রাব বেশি হবে, এবং হচ্ছে বেশি বেশি ক্ষুধা লাগতেছে। তো ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এই সাইন এন্ড সিমটমসটা মনে রাখবা, 3P। ঠিক আছে, 3P। তাহলে পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, বেশি পরিমাণ প্রস্রাব হবে, বেশি ক্ষুধা লাগবে, বেশি পানির পিপাসা লাগবে। ঠিক আছে,
তাহলে 3P দ্বারা কি বুঝাইছি সবাই কমেন্ট করো। 3P দিয়ে কি বুঝাইছি আমি? ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এই 3P হয়, ঠিক আছে? পলিফেজিয়া, পলিইউরিয়া, পলিডিপসিয়া। সবাই দ্রুত কমেন্ট করো। আচ্ছা, একজন কমেন্ট করছে হ্যাঁ আমার আম্মুর এমন হয়। তাহলে দেখো, তুমি এ কারণেই নার্সিং পড়বা, যে তোমার যে রিলেটিভস আছে, তোমার যে আশেপাশে যারা আছে, তাদের কি সমস্যা, এটা সমাধান করবা কিভাবে, এ দায়িত্ব তোমার। ঠিক আছে? পরিবার থেকে দায়িত্বটা কাঁধে নাও, এরপরে যাবা সমাজে, এরপরে দেশ। ঠিক আছে? তাহলে 3P দিয়ে আমরা কি বললাম সবাই কমেন্ট করো। পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া। ঠিক আছে? এরপরে যদি আমরা আসি পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া। ঠিক আছে? এরপরে আমরা দেখলাম ব্লাড আর হচ্ছে ইউরিন রিলেটেড। এরপরে আমরা দেখব হচ্ছে পেইন এবং সেন্সেশন। পেইন এবং সেন্সেশন রিলেটেড যে টার্মগুলো আমাদের আছে সেগুলো হচ্ছে, প্রথমটা সেফালজিয়া। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সেফালজিয়া। সেফালজিয়া মানে কি? মাথা ব্যথা। তোমরা অনেকেই বলো না আমার মাথা ব্যথা করতেছে, তো এটা আর বলবা মেডিকেল টার্ম দিয়ে বলবা যে আমার সেফালজিয়া। তাহলে কি? সেফালজিয়া মানে কি? মাথা ব্যথা। এরপরে মায়ালজিয়া। ঠিক আছে? মায়ালজিয়া মানে মাংসপেশির ব্যথা। মায়ালজিয়া মানে কি? মায়ালজিয়া মানে মাংসপেশির ব্যথা। সবাই কমেন্ট করো। সেফালজিয়া মানে কি? মাথা ব্যথা। মায়ালজিয়া মানে কি? মাংসপেশির ব্যথা। এরপরে আর্থালজিয়া। ঠিক আছে? আর্থালজিয়া মানে কি? জোড়ার ব্যথা। হাঁটুতে হাঁটুতে ব্যথা, মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা। তোমরা হচ্ছে বিভিন্ন সময় রাস্তায় দেখো না, আহ, বলে যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা। এটা হচ্ছে সেই ব্যথা। ঠিক আছে? তাহলে জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথার নাম কি? এটা হচ্ছে আর্থালজিয়া। ঠিক আছে? তাহলে যখনই এমন শুনবা যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, তুমি বলো মামা ওইটা জয়েন্টে জয়েন্টে ব্যথা না, এটার নাম হচ্ছে আর্থালজিয়া। ঠিক আছে? সব জায়গায় নিজের নলেজ কাজে লাগাবা। এরপরে দেখো স্নায়ুর ব্যথা, নিউরালজিয়া। স্নায়ুর ব্যথাকে কি বলে? নিউরালজিয়া। এরপরে প্রস্রাবে ব্যথা। প্রস্রাব করতে অনেক সময় ব্যথা হয়, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ডাইসুরিয়া। ঠিক আছে? প্রস্রাবে ব্যথাকে কি বলে? ডাইসুরিয়া। এরপরে যখন তোমাদের হচ্ছে জ্বর হয়, গলায় মানে খাবার গিলতে কষ্ট হয়, গলায় ব্যথা হয়, তখন এটার একটা মেডিকেল টার্ম আছে। এটাকে কি বলা? এটাকে বলা হচ্ছে ওডিনোফেজিয়া। গিলতে কষ্ট হয়, গিলতে কষ্ট হয়, খাবার গিলতে কষ্ট হয়, এটাকে বলা হচ্ছে ওডিনোফেজিয়া। তাহলে ওডিনোফেজিয়া মানে কি? গিলতে কষ্ট হয়। ঠিক আছে? এরপরে দেখো ঝিনঝিন অনুভূতি। ঝিনঝিন অনুভূতি, তুমি যদি কোথাও আহ অনেকক্ষণ ধরে বসে আছো, ঠিক আছে, পায়ের উপর পা দিয়ে বসে আছো, তো এমন সময় তুমি দেখবা তোমার পায়ে আর কোনো বল পাচ্ছ না, মানে ঝিনঝিন অনুভূতি। ঝিনঝিন অনুভূতি এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে প্যারেস্থেসিয়া। প্যারেস্থেসিয়া, প্যারেস্থেসিয়া মানে কি? প্যারেস্থেসিয়া মানে হচ্ছে ঝিনঝিন অনুভূতি। এরপরে অতিরিক্ত সংবেদন। অতিরিক্ত সংবেদন এটাকে বলা হচ্ছে হাইপারেস্থেসিয়া। ঠিক আছে? অতিরিক্ত সংবেদন, হাইপারেস্থেসিয়া। আহ অতিরিক্ত সংবেদন, হাইপারেস্থেসিয়া। এটা না বললেই না, যে দেখবে অনেকের হচ্ছে আহ কাতুকুতু অনেক বেশি, বা হচ্ছে শরীরে একটা পিঁপড়াও যদি ওঠে ও সহ্য করতে পারবে না, তো এটা হচ্ছে অতিরিক্ত সংবেদনশীলতা, এটাকে বলা হচ্ছে হাইপারেস্থেসিয়া। ঠিক আছে? এরপরে কম সংবেদনশীল। কম সংবেদনশীল এটাকে বলা হচ্ছে হাইপোস্ত হাইপোস্থেসিয়া। হাইপোস্থেসিয়া। এখন এখানে একটা টার্ম শেখো, হাইপোস্থেসিয়া। ঠিক আছে? টার্মটা হচ্ছে হাইপার আর হচ্ছে হাইপো। দেখো, হাইপার আর হচ্ছে হাইপো, তারপরে এস্থেসিয়া। এস্থেসিয়া ঠিক আছে? তাহলে এস্থেসিয়া মানে হচ্ছে সংবেদনশীলতা, আর হাইপার মানে কি? হাইপার মানে বেশি, আর হাইপো মানে কম। তোমরা এটা মাথায় রাখো, হাইপার মানে কি? বেশি, হাইপো মানে কম। এর আগে তামিম ভাই একটা ক্লাস নিয়েছিল, তোমরা কি ক্লাসটা করছো? ক্লাসটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। মানে হচ্ছে, মানে হাইপো মানে কি? হাইপো মানে কম, আর হাইপার মানে বেশি। অনেক সময় বলে না যে তুমি এত হাইপার হয়ে গেছে কেন? ঠিক আছে? তাহলে হাইপার মানে কি? বেশি, আর হাইপো মানে কম। ঠিক আছে? আর এস্থেসিয়া মানে কি? সংবেদনশীলতা। ঠিক আছে? এরপরে দেখো
এরপরে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা শিখবো। তাহলে গিলতে কষ্ট হয়, গিলতে কষ্ট হয় এটাকে আমরা কি বলছিলাম? এটাকে বলছিলাম আমরা হচ্ছে ডিসফেজিয়া। ডিসফেজিয়া হচ্ছে গিলতে কষ্ট হয়। এরপরে গিলতে না পারা, একটা কষ্ট হয় আর হচ্ছে গিলতে না পারা, না পারাটাকে বলা হচ্ছে অ্যাফেজিয়া, ঠিক আছে, অ্যাফেজিয়া। এরপরে বমি বমি ভাব, বমি বমি ভাব, ঠিক আছে, বমি বমি ভাবকে বলা হচ্ছে নওশিয়া। আর হচ্ছে বমি হয়, বমি হয় এটাকে বলা হচ্ছে ভমিটিং, ঠিক আছে, ভমিটিং মানে বমি হওয়া, আর নওশিয়া মানে বমি বমি ভাব, ঠিক আছে। এরপরে পাতলা পায়খানা, ডায়রিয়া, ডায়রিয়া মানে পাতলা পায়খানা, এটা তো সবাই জানো, ঠিক আছে। এরপরে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, এটা আশা করি সবাই জানো। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্ল্যাটুলেন্স মানে হচ্ছে গ্যাস, অ্যাসাইডস মানে পেটে পানি জমা, অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধা মন্দা। তাহলে পেটে পানি জমা এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে অ্যাসাইডস। আর হচ্ছে ক্ষুধা মন্দা, ক্ষুধা মন্দাকে কি বলা হচ্ছে? অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া মানে কি? ক্ষুধা মন্দা, ঠিক আছে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা হচ্ছে আজানের জন্য একটু বিরতি দিচ্ছি, আজান শেষ হলে আবার শুরু করবো, ঠিক আছে। আচ্ছা, আজান শেষ হলে তোমরা একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, আজান মোটামুটি শেষ, আমরা হচ্ছে আমাদের আর বেশি সময় লাগবে না, আমরা হচ্ছে টার্মিনোলজি আর বেশি নেই আশা করি, শেষ করে দেবো, দ্রুত শেষ করে দেবো, ঠিক আছে। তোমরা হচ্ছে এরপরে এগুলো নোট করে রাখবা এবং নিজেরা বারবার পড়বা, লিখবা, পড়বা, লিখবা, পড়বা, শুধু পড়লে মনে থাকবে না কিন্তু, লিখবা আর পড়বা, ঠিক আছে। তাহলে দেখো, রেসপিরেটরি সিস্টেমে যে টার্মগুলো ছিল আমাদের, সেটা হচ্ছে ডিজনিয়া, ডিজনিয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট, আর হচ্ছে অ্যাপনিয়া মানে শ্বাস বন্ধ। তাহলে ডিজনিয়া মানে কি? ডিজনিয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট, আর অ্যাপনিয়া মানে শ্বাস বন্ধ। এরপরে হচ্ছে ব্র্যাডিপনিয়া, ব্র্যাডিপনিয়া মানে হচ্ছে ধীরে ধীরে শ্বাস নেওয়া। এরপরে হচ্ছে অর্থোপনিয়া মানে শুয়ে শ্বাস নিতে কষ্ট, শুয়ে শ্বাস নিতে কষ্ট, এটাকে বলা হচ্ছে অর্থোপনিয়া। এরপরে হচ্ছে সায়ানোসিস, সায়ানোসিস মানে শরীর নীল হয়ে যাওয়া, শরীর নীল হয়ে যাওয়া। এখন দেখো, যাদের হচ্ছে অক্সিজেন ঘাটতি থাকে, অক্সিজেন ঘাটতি থাকলে তাদের দেখবা মানে হচ্ছে হাতের যে এই যে আঙ্গুলগুলো আছে, আঙ্গুলের ডগাগুলো নীল হয়ে যাবে। এরপরে হচ্ছে শরীর একদম নীল কালারের হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে আমাদের সায়ানোসিস, যে শরীর নীল হয়ে যায়, ঠিক আছে। এরপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু টার্ম আছে, এগুলো হচ্ছে টেকিকার্ডিয়া, টেকিকার্ডিয়া মানে কি? দ্রুত হৃদস্পন্দন, টেকিকার্ডিয়া, টেকিকার্ডিয়া, টেকিকার্ডিয়া মানে কি? দ্রুত হৃদস্পন্দন। এরপর হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে ধীরে হৃদস্পন্দন। তাহলে দেখো, এই যে টেকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, এটা কিন্তু তোমার ফার্স্ট ইয়ারে মানে ক্লিনিক্যালে গিয়েই লাগবে, ঠিক আছে। এই যে টেকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, এটা তোমার হচ্ছে যে ভাইটাল সাইন আছে, ভাইটাল সাইনের মধ্যে এটা তোমার লাগবে।
এরপরে আছে পালপিটেশন, পালপিটেশন মানে হৃদকম্পন অনুভব, পালপিটেশন। এরপরে আছে হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন উচ্চ রক্তচাপ, হাইপোটেনশন মানে নিম্ন রক্তচাপ, সিনকোপ, সিনকোপ মানে অজ্ঞান হয়ে যাওয়া, সিনকোপ মানে কি, সিনকোপ মানে অজ্ঞান হয়ে যাওয়া। তাহলে এগুলো ছিল আমাদের হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে টার্ম। এরপরে আমরা আসবো নিউরোলজিক্যাল, নিউরোলজিক্যাল যে টার্ম আছে এগুলো আমরা আসবো। তাহলে সিজার, সিজার মানে হচ্ছে খিঁচুনি, খিঁচুনি দেওয়া বোঝো, সিজার হচ্ছে খিঁচুনি। এরপরে হচ্ছে কনভালশন, কনভালশন মানে খিঁচুনি। এরপরে হচ্ছে প্যারালাইসিস, প্যারালাইসিস মানে সবাই বোঝো আশা করি, ঠিক আছে। এরপরে হচ্ছে হেমিপ্লেজিয়া, শরীরের এক অংশ অবশ হয়ে যাওয়া, শরীরের এক অংশ অবশ হয়ে যাওয়া এটাকে বলা হচ্ছে হেমিপ্লেজিয়া, ঠিক আছে। এরপরে নিচের অংশ অবশ হয়ে যাওয়াকে বলা হচ্ছে প্যারাফেজিয়া, প্যারাপ্লেজিয়া, ঠিক আছে, প্যারাপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়াকে বলা হচ্ছে কি, শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়া। এবং চার অঙ্গ অবশ হয়ে যাওয়া মানে হাত পা, এটাকে বলা হচ্ছে কোয়াড্রিপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া। এরপরে অ্যাটেকজিয়া মানে সমন্বয়হীন চলাফেরা, মানে হাঁটতে চলতে পড়ে যায় বা হচ্ছে আহ ঠিকভাবে হাঁটতে পারে না, এটাকে বলা হচ্ছে অ্যাটেকজিয়া। এরপরে মাথা ঘোরা, মাথা ঘোরাকে বলা হচ্ছে ভার্টিগো, মাথা ঘোরাকে কি বলা হচ্ছে, ভার্টিগো। তোমরা সবাই কিন্তু কমেন্ট করো, এগুলো না হলে মনে থাকবে না। এখন কমেন্ট করবা, এরপরে যখন নোট করবা দেখবে তোমার মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। সাথে সাথে একটু কমেন্ট করে ট্রাই করবা। এরপরে স্কিন, স্কিন ইনফেকশন, ঠিক আছে। তাহলে স্কিনের যে টার্মগুলো আমাদের জানা থাকা লাগবে, এগুলো হচ্ছে এরিথেমা মানে লালচে ভাব, লালচে ভাব এরিথেমা। এখন দেখবা যে হচ্ছে হামের শিশুদের ক্ষেত্রে, হামের শিশুদের ক্ষেত্রে র্যাশ ওঠা যেটা, ঠিক আছে, তাহলে এরিথেমা দেখবা এদেরও হচ্ছে র্যাশ ওঠে, লালচে ভাব হয়। এরপর হচ্ছে ইডেমা, ইডেমা মানে হচ্ছে ফুলে যাওয়া, ঠিক আছে। এরপরে আলসার, আলসার সবাই হয়তো নাম শুনছো, আলসার, আলসার মূলত কিসের কারণে হয়, আলসার হয় হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে আলসার হয়। এরপরে হচ্ছে লিসন, লিসন মানে হচ্ছে ক্ষত। এরপরে অ্যাবসেস মানে ফোড়া। তারপরে হচ্ছে পুরুরাইটিস মানে চুলকানি, পুরুরাইটিস মানে হচ্ছে চুলকানি। এরপরে রিপ্রোডাক্টিভ বা অবস্টেটিক, অবস্টেট্রিক সিস্টেমে যে টার্মগুলো আমাদের জানা লাগবে, এগুলো হচ্ছে অ্যামিনোরিয়া মানে মাসিক বন্ধ হয়ে যাওয়া, অ্যামিনোরিয়া মানে কি, মাসিক বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। এরপরে ডিসমেনোরিয়া মানে মাসিকের সময় ব্যথা, মেয়েদের ক্ষেত্রে যে পিরিয়ড হয় এই পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াকে বলা হচ্ছে মেনোপজ। সম্পর্কে তোমরা নাম শুনছো, মেনোপজ টার্মটা শোনার কথা, যে মেয়েদের ক্ষেত্রে 45 বছরের পর হচ্ছে মাসিক বন্ধ হয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যামিনোরিয়া। এবং হচ্ছে পিরিয়ডের সময় যে ব্যথা অনুভব হয় এটাকে বলা হচ্ছে ডিসমেনোরিয়া, ঠিক আছে। এরপরে অতিরিক্ত মাসিকের রক্তপাত এটাকে বলা হচ্ছে মেনোর মেনোরেজিয়া, ঠিক আছে। তাহলে মেনোরেজিয়া মানে হচ্ছে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে লিকোরিয়া মানে হচ্ছে সাদা স্রাব, লিকোরিয়া মানে সাদা স্রাব। এরপর হচ্ছে গ্রাভিডা মানে গর্ভ ধারণ সংখ্যা, গ্রাভিডা মানে গর্ভ ধারণ সংখ্যা। এরপর হচ্ছে প্যারা মানে সন্তান জন্ম সংখ্যা, প্যারা মানে কি, সন্তান জন্ম সংখ্যা। আশা করি এগুলো বুঝতে পারছো। তোমরা এরপরে হচ্ছে এগুলো নোট করবা অবশ্যই এবং রেকর্ড ক্লাস করে দিবা। এই টার্মগুলো কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে সবসময়, ঠিক আছে। তোমরা হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে কিন্তু বাংলা বলতে যদি লজ্জা পাও তাহলে এই টার্মগুলো বলবা, ডাক্তার কিন্তু টার্ম বুঝবে, ঠিক আছে। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বলতেছি, এখানে যে টার্মগুলো আছে তুমি বাংলায় বলতে পারতেছো না, তাহলে তুমি কি মেডিকেল টার্ম ইউজ করবা অ্যাজ এ নার্স, ঠিক আছে, বা মেডিকেল পার্সন হিসেবে তুমি এই মেডিকেল টার্মগুলো ইউজ করবা, ঠিক আছে। এরপরে চোখের, চোখের যে সমস্যাগুলো আছে এটা হচ্ছে মায়োপিয়া, এটা সম্পর্কে তোমরা হচ্ছে ফিজিক্স বই হয়তো দেখে থাকবা। এরপরে হচ্ছে হাইপারমেট্রোপিয়া মানে দূরদৃষ্টি। এরপর হচ্ছে ডিপ্লোপিয়া মানে দ্বৈত দৃষ্টি, দুইটা দেখা, কোনো কিছু দুইটা দেখা, ঠিক আছে। এখানে আমি একা দাঁড়ায় আছি, তোমরা হচ্ছে যাদের এই সমস্যা আছে আমাকে দুইজন দেখবা, এটাকে বলা হচ্ছে ডিপ্লোপিয়া। এরপর হচ্ছে কানে ভোব শব্দ, এটাকে বলা হচ্ছে টিনিটাস, টিনিটাস মানে কানে ভোব শব্দ। আর হচ্ছে কানে ব্যথা এটাকে বলা হচ্ছে ওটালজিয়া, কানে ব্যথা এটাকে কি বলে, ওটালজিয়া। তোমরা কিন্তু সবাই কমেন্ট করতে পারো, ঠিক আছে। কমেন্ট করলে কি হবে,
তোমার এখন শুনতেছো লিখতেছো, এরপর যখন নোট করবা বা হচ্ছে আরেকবার রেকর্ড ক্লাস করবা বা হচ্ছে আরেকবার হচ্ছে দেখবা, তখন কিন্তু পিডিএফ দেখলেও তোমার এটা আপনা আপনি মনে থাকবে। ঠিক আছে, তোমরা সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো। এরপরে হচ্ছে জেনারেল ক্লিনিক্যাল কিছু টার্ম আছে। তো জেনারেল যে ক্লিনিক্যাল টার্ম গুলো আছে, যেমন হচ্ছে পাইরেক্সিয়া। পাইরেক্সিয়া মানে হচ্ছে জ্বর। মেলাইজ, মেলাইজ মানে হচ্ছে দুর্বলতা, দুর্বল অনুভব করা। ঠিক আছে, দুর্বল অনুভব করাকে কি বলা হচ্ছে? মেলাইজ। এরপর হচ্ছে ক্লান্তি, ক্লান্তির টার্ম কি? ফ্যাটিক, ফ্যাটিক মানে ক্লান্তি। এরপরে হচ্ছে ক্যাসেকজিয়া, ক্যাসেকজিয়া মানে হচ্ছে মারাত্মক দুর্বলতা। এরপর হচ্ছে পানি শূন্যতা, ডিহাইড্রেশন, এটা তোমরা নাম শুনে থাকবা, পানি শূন্যতা, ডিহাইড্রেশন। ঠিক আছে, এরপরে সার্জিক্যাল প্রসিডিউরে কিছু হচ্ছে টার্ম আছে, যেগুলো হচ্ছে বায়োপসি মানে টিস্যু পরীক্ষা করা, ইনসিশন মানে কাটা। ঠিক আছে, এরপরে হচ্ছে এক্সিশন মানে অপসারণ, কোনো কিছু সরিয়ে ফেলাকে বলা হচ্ছে এক্সিশন, আর কোনো কিছুকে কাটাকে বলা হচ্ছে ইনসিশন, সেলাই করাকে বলা হচ্ছে সুচারিং। ঠিক আছে, সুচারিং মানে সেলাই করা। এরপরে ক্যাথেটারাইজেশন বা ক্যাথেটার প্রবেশ করানো, ক্যাথেটারাইজেশন বা ক্যাথেটার প্রবেশ করানো, তোমরা দেখে থাকবা যাদের হচ্ছে কিডনিতে পাথর বা হচ্ছে আহ ইউরোলজির প্রবলেম থাকে, তাদের দেখবা হচ্ছে ক্যাথেটার পরানো হয়। তাদের মানে হচ্ছে যে মূত্রনালী আছে, এই মূত্রনালীতে প্রস্রাবের সমস্যা বা ইনফেকশন থাকলে সাধারণত একটা পাইপের মাধ্যমে আহ প্রস্রাব মানে হচ্ছে অপসারণ করা হয়, এটাকে ক্যাথেটার বলা হয়। ঠিক আছে, এরপরে এন্ডোক্রাইন সিস্টেমে কিছু টার্ম আছে, যেমন হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। ঠিক আছে, হাইপার গ্লাইসেমিয়া মানে কি? রক্তে গ্লুকোজ, বেশি গ্লুকোজ। ঠিক আছে, আর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে রক্তে কম গ্লুকোজ। দেখো, রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বেশি হয় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া থাকে, মানে হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে রক্তে। কিন্তু যখনই হচ্ছে তাদের শরীরে গ্লুকোজের পরিমাণ একদমই কমে যায়, তখন কিন্তু তাদের আচ্ছা আবার হচ্ছে হাইপোগ্লাইসেমিক শক হয়। ঠিক আছে, হাইপোগ্লাইসেমিক শক হয়। এরপরে হচ্ছে গয়টার, গয়টার হচ্ছে থাইরয়েড ফুলে যাওয়া। গলগণ্ড রোগের নাম শুনছো? গলগণ্ড, এটা সাধারণত উত্তরবঙ্গের কারা কারা আছো? কমেন্ট করো তো, উত্তরবঙ্গের কারা কারা আছো? উত্তরবঙ্গ বলতে হচ্ছে তোমার রংপুর, দিনাজপুর, লালমনি, তারপর নীলফামারী, সৈয়দপুর, এদিকে যাদের বাসা আছে, উত্তরবঙ্গের লোক। আচ্ছা, আমিও উত্তরবঙ্গে। ঠিক আছে, আমার বাসাও রংপুর। তো দেখো, উত্তরবঙ্গে যারা আছে এদিকে লোকজনের কি হয়, এই যে গলার এখানে যে অ্যাডামস আপেল আছে, অ্যাডামস আপেলটা কি অনেকটা ফুলে যায়। ঠিক আছে, সাধারণত এটা আয়োডিনের ঘাটতির কারণে হয়ে থাকে। তো এটাকে কি বলতেছি আমরা? গয়টার, মানে থাইরয়েড ফুলে যাওয়া। ঠিক আছে, এরপরে দেখো ইনফেকশন রিলেটেড, ইনফেকশন রিলেটেড হচ্ছে সেপ্টিসেমিয়া মানে কি? রক্তের সংক্রমণ। এরপর হচ্ছে ব্যাকটেরিমিয়া মানে রক্তে ব্যাকটেরিয়া। তারপরে ভাইরাল ইনফেকশন মানে ভাইরাসের সংক্রমণ। এরপরে আসি আমরা অনকোলজি। অনকোলজি, অনকোলজি মানে কি? ক্যান্সার। ঠিক আছে, ক্যান্সার রিলেটেড। তাহলে নিওপ্লাজম মানে কি? নতুন টিউমার। নিওপ্লাজম মানে নতুন টিউমার। বিনাইন টিউমার মানে হচ্ছে নিরীহ টিউমার। এরপর হচ্ছে মেলিগনেন্ট টিউমার মানে হচ্ছে ক্যান্সার জনিত টিউমার। ঠিক আছে, তো এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবা। এরপর হচ্ছে মিসলেনাস, মানে হচ্ছে বিবিধ আরো কিছু টার্ম আছে যেগুলো আমাদের জানতে হবে। যেমন হচ্ছে ইনসোমনিয়া, অনিদ্রা। ইনসোমনিয়া মানে কি? অনিদ্রা। বর্তমান সময়ে সবাই তো হচ্ছে ফেসবুক ইউজ করো। আচ্ছা, গুগলে যেটা বলে সেটা হচ্ছে আমেরিকান একটা বলে, ব্রিটিশ একটা বলে। তুমি তো বাংলাদেশি, তোমার ভাই ব্রিটিশও পড়ার দরকার নেই, আমেরিকানও পড়ার দরকার নেই। তুমি যেটা হচ্ছে উচ্চারণ তোমার কাছে যেটা রাইট মনে হয় তুমি সেটা পড়বা। ব্রিটিশদের উচ্চারণ একরকম, আমেরিকান উচ্চারণ একরকম। ঠিক আছে, উচ্চারণ নিয়ে আশা করি কনফিউশন থাকার কথা না। অ্যাজ এ বাংলাদেশি, ঠিক আছে, তুমি তোমার উচ্চারণটা ব্রিটিশ করবা না আমেরিকান করবা, এটা করবা। ঠিক আছে, আচ্ছা দেখো, এরপরে হচ্ছে কোমা, কোমা মানে হচ্ছে অচেতন। এরপরে ডেলরিয়াম মানে বিভ্রান্তি। এরপরে শক, শকে চলে যাওয়া মানে কি? মানে কোনো আর সেন্স নাই, অনেকদিন থেকে অজ্ঞান হয়ে থাকা, এই টাইপের। ঠিক আছে, ট্রমা মানে আঘাত। তারপর ফ্র্যাকচার মানে হাড় ভাঙ্গা, ডিসলোকেশন মানে জয়েন্ট সরে যাওয়া। তারপর হচ্ছে কন্ট্রাকচার মানে সংকোচন, স্পাজম মানে খিঁচ ধরা, লেথার্জি মানে অবসন্নতা, এজিটেশন মানে অস্থিরতা। এরপরে হচ্ছে ডিসকাইনেসিয়া মানে অস্বাভাবিক চলাচল। এরপরে অ্যানোসমিয়া, নাকে গন্ধ না পাওয়া, অ্যানোসমিয়া। এই অ্যানোসমিয়াটা কখন হয় বলো তো? অ্যানোসমিয়া কি কারো হয়েছিল? অ্যানোসমিয়া কখন হয়? অ্যানোসমিয়া কখন হয়?
গন্ধ না পাও, গন্ধ না পাও, যখন তোমার সর্দি হয় তখন কি তুমি গন্ধ পাও? তাহলে তখন তোমার কি হয়? অ্যানোসমিয়া হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাজিউশিয়া, মানে স্বাদ না পাওয়া। এই যে জিহ্বায় তোমার এতগুলো স্বাদকুড়ি আছে, ঠিক আছে, এই যে জিহ্বায় এতগুলো স্বাদকুড়ি আছে, এত মানে হচ্ছে কি বলবো, এত সুস্বাদু খাবার কিন্তু তুমি স্বাদ পাচ্ছ না, তখন কি হয় তোমার? অ্যাজিউশিয়া হয়, ঠিক আছে। তাহলে স্বাদ না পাওয়াকে কি বলে? অ্যাজিউশিয়া। আর নাক বন্ধ হয়ে যাবে কি বলে? অ্যানোসমিয়া, ঠিক আছে। কার কার এমন হয়েছে জানাও, বর্তমান কিন্তু আবহাওয়া অনেক খারাপ, এটা হওয়া স্বাভাবিক, ঠিক আছে, নাকি গন্ধ না পাওয়া, স্বাদ না পাওয়া। হ্যাঁ, অবশেষে থ্যাংক ইউ সবাইকে। আজকের ক্লাসটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও, ক্লাসটা কেমন লাগছে, বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। সুস্মিতা সাবরিন, তোমার অ্যানোসমিয়া, অ্যানোসমিয়ার বাংলাটা লিখে ফেলো। আচ্ছা, ক্লাসটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও। আমাদের ক্লাস শেষ। এর পরবর্তীতে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এরকম মেডিকেল টার্ম অনেকগুলো হচ্ছে তোমাদের শেখাবো। এরপরে হচ্ছে ক্যানুলা, সিরিঞ্জ, তারপর হচ্ছে ক্যাথেটার, এরকম যা কিছু আছে সবকিছু আমরা প্র্যাকটিক্যালি তোমাদের এখানে করে দেখাবো। এরপরে হচ্ছে তোমাদের যে মানে তোমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস আশা করি সুপার প্রো, তারপরে কি বলে, যত লেভেলের টার্ম আছে ইনশাআল্লাহ তোমরা এই বি ব্রেনের স্টুডেন্ট যারা আছো তোমাদের এই ক্লিনিক্যাল প্র্যাকটিস নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। চ্যালেঞ্জ এটা নিতে পারো, ঠিক আছে। সাবজেক্ট কয়টা আমাদের টোটাল? ফার্স্ট ইয়ার তোমাদের সাবজেক্ট হচ্ছে 7টা, ঠিক আছে, 7টা সাবজেক্ট। ক্লাসটা তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। তোমাদের জন্যই এত আয়োজন, ঠিক আছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এ ধরনের ক্লাস আরো চাও, তাহলে কমেন্ট করে জানাবা। আর অবশ্যই বি ব্রেইনারে যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে এই ক্লাসের নোট সাবমিট করবা, ঠিক আছে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তখন নাকি সাবজেক্ট কমে যায়, হ্যাঁ। সেকেন্ড ইয়ারের সাবজেক্ট 6টা, থার্ড ইয়ারের সাবজেক্ট 5টা, ফোর্থ ইয়ারের সাবজেক্ট 5টা, ঠিক আছে। যত উপরে ক্লাসে যাবে সাবজেক্ট কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, সুস্মিতা সাবরিন, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আপনাকে বস্তা ভর্তি ধনে পাতা ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধনে পাতা খাওয়া যায়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবা। আর হচ্ছে তোমাদের ক্লাস আগামী 6 তারিখ থেকে যারা ঢাকা নার্সিং কলেজের আছো অবশ্যই দেখা হবে। তো আজকে এ পর্যন্তই।